তোর বলছিলাম না আমার অনুমতি ছাড়া আমার কোনো জিনিসে হাত দিবি না। রাগে গলায় বললেন আপু। কেন, কি হয়েছে? আমি তোমার জিনিস ধরতে পারি না? গালে হাত দিয়ে আছি আমি। তুই আমার জিনিস ধরতে পারবি না। এখন আমার সামনে থেকে যাবি না আরেকটা দিব? রাগে কটমটে করে আপু। বাবারে, যে পরিমাণ খেপেছে, আর কিছুক্ষণ থাকলে অবস্থা খারাপ করে দেবে। আর আপু রাগে লোকে কিন্তু সেই লাগছিল। আমি দেখতে এক বদনা ক্রাশ খাইলাম, মনে মনে বললাম আর কি। কিছু না বলে নিচের দিকে তাকিয়ে নিজের রুমে চলে আসলাম। আচ্ছা, পরিচয়টা দিয়ে ফেলি এবার। আমি মোহাম্মদ মুত্তাকিন সারমিন, এবার ইন্টার প্রথম বর্ষের ছাত্র। আমরা ভাই বোন দুইজন। বোনের নাম সামিয়া, অষ্টম শ্রেণীর ছাত্রী। আর যিনি আমাকে থাপ্পড় দিয়েছে সে আমার একমাত্র সিনিয়র খালাতো বোন তারিন আপু। সে আমার 2 বছরের সিনিয়র, এইবার অনার্স প্রথম বর্ষের ছাত্রী। আপু দেখতে কিন্তু মাশাল্লাহ একদম পরীর মতো সুন্দর। কেউ আবার নজর দিয়েন না, আল্লাহ গুনাহ দিবে। আর খুব রাগী টাইপের মেয়ে। আমারে সুযোগ পাইলে খালি পাশ খাওয়ায়। আজকে গরিব বলে। আর আমার আম্মু আর খালামুনিরা একই বাসায় থাকে, কারণ আব্বু ও খালো মানে আপুর বাবা একসাথে ব্যবসায় আছে। তারিন আপু বাবা মায়ের একমাত্র সন্তান। আচ্ছা, আজাইরা ক্যাচাল না পেরে থাপ্পড়টি কেন খেলাম তা বলি। ফ্ল্যাশব্যাক। আমি কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে আপুর রুমের পাশ দিয়ে যাচ্ছিলাম। দেখলাম আপুর রুমের দরজাটা খোলা। আমি 7-5 না ভেবে রুমের ভিতরে গেলাম, কিন্তু আপুকে রুমে দেখতে পেলাম না। মনে হয় বাথরুমে গেছে। তারপর তার টেবিলের দিকে যেতেই দেখি তারিন আপুর ফোন উপরে নজর গেল। তারপর কৌতূহলবশত তার মোবাইলটা খুলে দেখছিলাম। ভাবছেন কিভাবে মোবাইলে লক খুলছিলাম? কারণটা অনেক সোজা, তার মোবাইলে লক দেওয়া ছিলই না। তারপর একটু এদিক ওদিক স্ক্রলিং করতে করতে হঠাৎ একটা মেসেজের উপর চোখ পড়ে। মেসেজটা খোলার পর যা দেখলাম তা নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না। আপু একটা ছেলের সাথে মেসেজ করছিল। মেসেজগুলো দেখে বুঝতে বাকি রইল না যে এটা ওনার বিয়ে। এটা দেখার পর নিজের বুকের বাম পাশে চিনচিন ব্যথা অনুভব করলাম। ছোটবেলা থেকে আমার আপুর জন্য অন্যরকম একটা অনুভূতি কাজ করত, কিন্তু তিনি সবসময় আমাকে এড়িয়ে চলতেন। তাই আপুকে ভয় কখনো আমার অনুভূতির কথা জানাতে পারেনি। আমি কখনো আশা করিনি যে এমন কিছু দেখতে হবে। আজকে এই মেসেজগুলো দেখার পর খুব খারাপ লাগছিল। তখন আপু বাথরুম থেকে বের হয়ে দেখতে পায় ওনার ফোন আমার হাতে। তখন আমি কিছু বোঝে ওঠার আগেই ঈগল পাখির মতো ছুটে এসে চাষ করে একটা বাজ পড়লো আমার গালে। তারপরের পাখিটা তো আপনারা জানেনই। তারপর কি করব? নিজের রুমে এসে দরজা বন্ধ করে বিছানায় গিয়ে বসলাম আর ভাবতেছি, হ্যাঁ এটা কি কপাল আমার, যে জিনিসগুলো কখনো পাওয়া যায় না তার প্রতি আকর্ষণটা একটু বেশি থাকে। কিন্তু কি করার, আল্লাহ আমার কপালে যা রেখেছেন তাই হবে। এইসব ভাবতে ভাবতে চোখ দুটি লেগে আসে। হঠাৎ দরজার কাছে কারো চেঁচামেচি শুনে ঘুমটা ভেঙে গেল। ভাইয়া, ভাইয়া, সামিন না? এই আবুল, কি রে, রুমের দরজা আটকে রেখেছিস কেন? কি হয়েছে তোর? দরজা খুলবি? আমি উঠে গিয়ে দরজা খুলে দিলাম। দরজা খুলে আমি বিছানায় গিয়ে বসলাম। কি রে, তোর কি হয়েছে ভাইয়া? এত কোন ডাকতেছি, শুনিসনি? ঘুমাচ্ছিলাম তাই। তোর কি হয়েছে ভাইয়া? না, আমার আবার কি হবে? তোর মুখে কি হয়েছে রে? এমন লাল হয়ে আছে কেন? আরে কই, কিছু হয়নি বোন আমার। না, তোর নিশ্চয়ই কিছু হয়েছে, নাইলে তোরে কেউ থাপ্পড় দিছে। আরে মশা মারতে গিয়ে মনে হয় এমনটা হয়েছে, মিথ্যা বললাম। আচ্ছা ঠিক আছে, আম্মু খেতে ডাকছে, তাড়াতাড়ি আয়। তুই যা, আমি আসতেছি। আমি বাথরুমে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে টেবিলে বসলাম আর আপুকে দেখলাম কারোর সাথে কথা বলছে না, চুপচাপ খাবার খাওয়ার দিকে মনোযোগ দিয়ে খাচ্ছেন। আমাকে দেখে আম্মু, কি রে নবাবের পোলা, তোর কি এই বাড়িতে কোনো কাজ করা লাগে না? খালি সারাদিন আড্ডাবাজি আর মহিষের মতো ঘুম, এতক্ষণ লাগে তোর আইতে? শোনা মাত্র সবাই কিলকিল করে হাসতে লাগলো। আরে বাদ দে তো, আব্বাটা খাইতে আসছে, তুই খাবার না দিয়ে বকাবকি শুরু করে দিলি। খালা আমাকে আদর করে আব্বা ডাকে। তার ছেলে না থাকায় আমাকে তার নিজের ছেলের মতো আদর করে। গাজব বেজ্জতি। দেখছেন খালা, আম্মু খালি আমাকে বকা দেয়। তারপর দেখলাম আপু খাওয়া শেষ করে চলে যাচ্ছিল। কি রে তারিন, তোর খাওয়া শেষ? শেষ। তোমাদের জন্যই বসে থাকলে আজকে আর খাওয়া লাগবে না। আচ্ছা ঠিক আছে, ভালো করেছিস। আপু উঠে চলে গেল। আমিও খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে আসলাম। তারপর হালকা করে গল্প লিখে গভীর ঘুমে হারিয়ে গেলাম।
সকালে বুকটা একটু ভারী ভারী অনুভব করলাম। কোন এক অজানা মায়াবতী আমার বুকে মাথা দিয়ে শুয়ে আছে, তবে চেহারাটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল না। তার ঘন গেল চুলগুলো আমার কানে সুরসুরে দিচ্ছিল। তার ঘুমন্ত অবস্থায় দেখতে পুরো বাচ্চাদের মতো লাগছিল। আমিও জড়িয়ে ধরলাম। তার শরীর থেকে অদ্ভুত এক মিষ্টি গন্ধ আসছিল। তাই এই মিষ্টি গন্ধ আমাকে মাতাল করে তুলছিল। কানের কাছে একটা ঘ্যাং ঘ্যাং শব্দ শুনে আরামের ঘুমটা গেল হারাম হয়ে। আর যে এতক্ষণ যেটাকে জড়িয়ে ধরেছিলাম সেটা আমার কোলবালিশ। কি ভেবেছিলেন ভাই এত সহজে? আসলে এতক্ষণ আমি স্বপ্নের রাজা ছিলাম। কেমনটা লাগে ভাই বলেন তো দেখি? সিঙ্গেল মানুষের কষ্ট এই সমাজের কেউ বোঝে না। জোকসে পাঠ। তারপর অ্যালার্ম অফ করে দেখি ফজরের আজানের টাইম হয়ে গেছে। তাই বাথরুমে গিয়ে অজু করে নামাজ পড়ছিলাম। তারপর একটু সকালটা উপভোগ করার জন্য হাঁটতে বের হলাম। সকালের পরিবেশটা দেখতে খুব সুন্দর লাগছিল। তার সাথে মৃদু বাতাস বইছে, সব মিলিয়ে একটা রোমান্টিক ওয়েদার। তারপর 1 ঘন্টা হেঁটে বাসায় চলে আসি। বাসায় আম্মু আর খালা রান্নাঘরে নাস্তা বানাচ্ছে। আমি কিছু না বলে নিজের রুমে গিয়ে পড়তে বসলাম। পড়তে পড়তে কখন যে 9:30 বেজে গেল খেয়ালই ছিল না। হঠাৎ, ভাইয়া, এই ভাইয়া, কই তুই? কিরে ভেড়ার মতো চেঁচাছিস কেন? কি বললি তুই? আমি ভেড়া? রাগে লোকে সামিয়া। কই কিছু না তো, কিছু বলিনি তো। কিছু বললে আবার আম্মুর কাছে গিয়ে নালিশ দেবে, তাই কথা না বাড়ানোই ভালো। ঠিক আছে, তাড়াতাড়ি আয়, নাস্তা খেতে আম্মু ডাকছে। তুই যা, আমি আসতেছি। সামিয়া চলে গেল। আমি কলেজের জন্য রেডি হয়ে নাস্তা করতে গেলাম। গিয়ে দেখি টেবিল ফাঁকা। আম্মুরা সবাই কোথায়? সবাই খাওয়া শেষ করে যার যার কাজে চলে গেছে। আপু কোথায়? তারিন আরো আগে বের হয়ে গেছে, তার কি কাজ আছে? ও আচ্ছা ঠিক আছে, খেতে দাও। তারপর খাওয়া শেষ করে ব্যাগ নিয়ে কলেজের জন্য বের হলাম। বাসা থেকে বের হয়ে রিক্সার জন্য দাঁড়িয়ে আছি। হঠাৎ পেছন থেকে কারো ডাক শুনতে পেলাম। পেছনে ফিরে তাকাতেই আমি রীতিমতো অবাক হয়ে তাকিয়ে আছি, কারণ একটা মেয়ে আমাকে ডাকছে। মেয়েটা আর কেউ নয়, আমাদের ব্যাচের আরিশা। আরিশা বাসা আমাদের বাসার পাশে। দেখতে কিন্তু মাশাল্লাহ 8-10টা মেয়ের মতোই। পড়ালেখাও ভালো। তার বাবা অনেক বড় ব্যবসায়ী, যার কারণে এলাকায় তাদের নাম ডাক ভালোই আছে। তবে একটা সমস্যা আছে। সমস্যা হলো আমাকে সে পছন্দ করে। ঘটনাটা ঘটে ক্লাস 8-এ থাকাকালীন। আমি স্কুলে ছাদে গিয়ে বসে আছি। হঠাৎ পেছনে একটা মেয়েলি কণ্ঠ ডাক শুনলাম। পেছনে তাকাতেই আরিশা তার 3 জন ফ্রেন্ড আমার দিকে আসেছে। এই যে শামিন, এদিকে এসো, একটা কথা বলার ছিল। জি বলুন। অনেকে ভাবছেন আমি তাকে আপনি করে সম্বোধন করলাম কেন। আসলে আমি একটু লাজুক টাইপের পোলা, যার কারণে অপরিচিত কোনো মেয়ের সাথে তেমন মিশতে পারে না। আচ্ছা গল্পে আসা যাক। আরে, তুমি আমাকে আপনি করে বলতেছো কেন? আমি তোমার ক্লাসমেট, তুমি বা নাম ধরে রাখতে পারো। মুচকি হাসি দিয়ে আরিশা, না থাক, কিছু বলবেন নাকি? ডাকলেন যে? বলতে তো চাই অনেক কিছু, কিন্তু পারি না। আর আসলে তুমি এত লাজুক কেন? কোনো মেয়েদের সাথে কথা বলো না কেন? এমনি বলি না। না বলাই ভালো। তুমি আজকে থেকে শুধু আমার সাথে কথা বলবে। কেন আপনার সাথে কথা বলতে যাব কেন? আর আপনি আমার কি হন? অবাক হয়ে আমি। অনেক কিছু হয়। আর শোনো, আমি তোমাকে ভালোবাসি। তুমি কি আমাকে ভালোবাসো? উত্তর দাও। শোনা মাত্র কিছু না বলে আমি একদৌড়ে ক্লাসরুমে চলে আসি। এদিকে আমি তো লজ্জায় শেষ। আর ভাবতেছি কি হলো, মেয়েটা এত ভালো ভালো ছেলে থাকতে আমার পেছনে ছুটলো কেন? এইভাবে দিন যাচ্ছিল। আর আরিশা আমার আরো বেশি বেশি পাগল করে দিচ্ছিল। তারপর স্কুল থেকে এই পর্যন্ত আমার পেছনে পড়ে আছে। আপনারা ভাবতেছেন আমি তাকে কেন অ্যাকসেপ্ট করিনি, কারণ আমি হলাম মধ্যবিত্ত একটা ছেলে। আর তার ফ্যামিলি স্ট্যাটাস আর আমার ফ্যামিলি স্ট্যাটাস এক না। তার বাবা মা আমার মতো সাধারণ মধ্যবিত্ত ছেলেকে মেনে নেবে না, তাই তাকে আমি এখনো গ্রহণ করিনি। কিন্তু সে তো নাছুর বান্দা। তাকে এসব কিছু বলার পরও আমার থেকে ছাড়তেই চাইছে না। আর কি করার, কপালে যা আছে তাই হবে। বর্তমানে আলিশা আমার সামনে আসতেই, শামিন, তোমাকে আর কতক্ষণ ধরে ডেকে চললাম, তোমার শোনার কোনো নামগন্ধও নেই। আরে আমি খেয়াল করিনি, তাই শুনতে পাইনি। তোমার খেয়াল করতে থাকে। আচ্ছা বাদ, তারপর বল, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? যেমনটা তুমি রেখেছো তেমনটাই আছি। মানে আমি আবার কি করলাম আপনার? এই, তোমার সমস্যা কোথায়? আমাকে তুমি করে বলতে পারো না? আচ্ছা ঠিক আছে বলুন নে, নাইলে কখন আবার ঠাস করে মেরে বসে কে জানি। আজকে নিশ্চয় একটা শিশু বলে মনে মনে বললাম।
এই কি ভাবতেছো? আর তোমাকে কালকে কতবার মেসেজ দিয়েছিলাম, একটা মেসেজেরও উত্তর দাওনি কেন? কালকে ব্যস্ত ছিলাম, তাই মোবাইল ধরার টাইম পাইনি। ও আচ্ছা ঠিক আছে। এরপর একটা রিক্সা এসে আমাদের সামনে দাঁড়ায়। ভাইয়া ও আপামনি কোথায় যাবেন? কলেজ সামনে। উঠেন। আরিশা উঠে বসলো। আমি না উঠে দাঁড়িয়ে আছি দেখে, কি হলো, উঠতেছো না কেন? না থাক, আমি যেতে পারবো, আপনি যেতে পারেন। কথা কম বলে উঠবা না, আমি নামে লাগাবো। চোখ লাল করে আরিশা, এই খাইছে, রাখলে আমার অবস্থা খারাপ করে দেবে, মনে মনে বললাম। কি উঠতেছিস না কেন? এই তো উঠতেছি। তারপর উঠে বসলাম আরিশা থেকে একটু দূরত্ব বজায় রেখে। আরে এদিকে আসো, পড়ে যাবো তো। না থাক, আমি ঠিক আছি। হায় রে আল্লাহ, লজ্জায় আমার অবস্থা পুরো শেষ। দুনিয়ার সব লজ্জা মনে হয় আমারে দিছে। তারপর কোনোভাবে কলেজে গিয়ে পৌঁছালাম। আসার সময় আমার অবস্থা পুরোপুরি খারাপ। আমার অবস্থা দেখে আরিশা মুচকি মুচকি হাসতেছিল, সব কপাল। তারপর নেমে ভাড়া দিতে যাব, আরিশা আমাকে থামিয়ে দিয়ে, আরে তুমি ভাড়া দিচ্ছ কেন? কেন, আমিও তো রিক্সায় করে এসেছি, আমি ভাড়া দিব না? তোমার দেওয়া লাগবে না বলেছি। আরিশা তার ব্যাগ থেকে 200 টাকা নোট এগিয়ে দিল। আপা আমার কাছে তো ভাঙতি নাই। সমস্যা নেই, তাহলে আপনি পুরোটা রেখে দেন। না না আপা, আপনার সে 40 টাকা, আপনি 200 কেন দিবেন? সমস্যা নেই, মনে করবেন ছোট বোন হিসেবে দিচ্ছি। আল্লাহ আপনাদের ভালো করুক। আমি ভাবতেছি এত টাকা পয়সা থাকার পরেও কত দয়ালু মেয়েটা। সত্যি বলতে মেয়েটার অন্তরে বিন্দুমাত্র অহংকার নেই। তারপর দুইজন মিলে কলেজে প্রবেশ করলাম। আমি মাঠের এক কোনায় আমার কিছু হারামি বন্ধুদের দেখতে পেলাম, তারা সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। তারপর আমি আরিশা থেকে বিদায় নিয়ে বন্ধুদের আড্ডায় যোগ দিলাম। ঘটনা তো কিছু বুঝলাম না মামা। কিরে মামা, তুই কোন দিন থেকে আরিশার সাথে আসা শুরু করলি? মামা এখানে প্যার মোহব্বত কা কামাল হ্যায়। তোরা চুপ করবি না আমি চলে যাবো? চলে যাবি কোথায়? আরিশার কাছে যাবে নাকি মামা? কি শুরু করলি তোরা? আরে ভাই, আমি আসার সময় রিক্সা পাইতেছিলাম না, তাই আরিশার সাথে এসেছি। আর তোরা কি আবল তাবল বকতেছিস? এর বিনা আর কিছুই না। সত্যিটা বললাম না, বললে আমারে বোলিংয়ের শিকার হতে হবে। কিন্তু আপনারা তো জানেন আমার সাথে কি হয়েছিল। আচ্ছা স্যার আমাদের ক্লাসের দিকে যাচ্ছে, চল সবাই তাড়াতাড়ি। তারপর সবাই মিলে ক্লাসের দিকে গেলাম, কিন্তু তারিন আপুকে কোথাও দেখতে পেলাম না। ক্লাসে গিয়েও সবগুলো ক্লাস শেষ করলাম। ক্লাস শেষ হওয়া মাত্র সবাই মিলে ক্যান্টিনে গিয়ে বসলাম। কিছুক্ষণ আড্ডা দিয়ে যে যার মতো বাসায় চলে যায়। আমি আর রাফি দুজন মিলে রিক্সার জন্য দাঁড়িয়ে আছি। তারপর রিক্সায় করে বাসার দিকে রওনা দিলাম। রাফি বাসা আর আমার বাসা আগেই, তাই সে নেমে আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। তারপর রিক্সা তার আপন গতিতে ছুটে চলতে লাগলো। হঠাৎ সামনে একটা মোড়ে চোখ পড়তে পরিচিত কেউ একজনকে দেখতে পেলাম। তিনি আর কেউ নয়, তারিন আপু। সাথে একটা ছেলেও আছে, মনে হয় এটা তার বিয়ে, যার জন্য ওই দিন আমাকে আপুর থাপ্পড় খেতে হয়েছিল। দেখে মনটা খারাপ হয়ে গেল। তারপর রিক্সা নিয়ে বাসার সামনে দাঁড়াই। আমি ভাড়া মিটিয়ে চলে সোজা বাসা চলে এসি। বাসায় এসে আম্মুর সাথে হালকা পাতলা কথা বলে নিজের রুমে চলে আসি। ব্যাগ রেখে গোসলটা সেরে নিলাম। জোহরের নামাজ পড়ে মোবাইলটা নিয়ে হালকা করে অনলাইন জগতে ঢুকলাম। ভাই, ইন্টারনেট অন করে ঢুকতেই দেরি, নোটিফিকেশনাতে দেরি, 1 সেকেন্ডও দেরি হয়নি। মোবাইলে যে পরিমাণ কান্না করতেছিল, আর কিছুক্ষণ থাকলে মনে হয় মোবাইল ইন্তেকার করে ফেলতো। তারপর হালকা করে ফেসবুকে ঢুকলাম, নোটিফিকেশনগুলো চেক করলাম, আবার আপলোড করা গল্পগুলোর অবস্থা চেক করলাম। সবাই খালি নেক্সট করে, কেউ গল্প কেমন হচ্ছে তা বলে না। প্রিয় পাঠক পাঠিকারা, গল্প কেমন হচ্ছে তা জানাবেন। শুধু শুধু প্যাসাল পারলাম, কিছু মনে করবেন না। আচ্ছা, এবার গল্পে ফিরে আসি। তারপর মেসেঞ্জারের অবস্থা চেক করতে গিয়ে আমি তো অবাক। একটা অ্যাকাউন্ট থেকে 100+ মেসেজ এসেছে। চেক করতে গিয়ে দেখি এটা আরিশার অ্যাকাউন্ট। তারপর তার মেসেজের রিপ্লাই দিলাম। রিপ্লাই না দিলে আবার আমার অবস্থা খারাপ হয়ে যাবে। অ্যাক্টিভ ছিল না, থাকলে আবার শুরু করে দিত। তার প্রশ্ন, এটা খাইছো, ওটা খাইছো, ওটা করেছিলে নাকি, ইত্যাদি আরও হাজারো প্রশ্ন। যাক আল্লাহ, আমাকে বাঁচিয়েছেন। তারপর বন্ধুদের সাথে হালকা করে চ্যাটিং করে রান্না করে দিয়ে গেলাম। আপুকে দেখলাম এইমাত্র ফিরছেন। আপু, আজকে এত দেরি হলো যে, কোথাও গিয়েছিলে? আর কলেজে তো দেখলাম না। নরম সুরে বললাম আমি। তোরে বলতে হবে কেন? আমার যেখানে ইচ্ছে সেখানে যাব। তোরে কৈফিয়ত দিতে হবে কেন? কর্কশ কণ্ঠে বলল আপু। এমন করে বলার কি আছে, সুন্দর করে বললেই তো হয়। আমি তো এমনি জিজ্ঞাসা করলাম, তার জন্য এভাবে রিয়েক্ট করার কি আছে? তোরে দেখলে আমার রাগটা আরো বেড়ে যায়। ফালতু বেয়াদব। আবার বলে আমি নাকি রিয়েক্ট করছি। তোরে বলছিলাম না আমার সাথে কোনো আলগা পিরিত দেখাতে আসবি না।
আমি কিছু না বলে তার সামনে থেকে চলে আসি। তারপর হালকা কিছু খেয়ে নিজের রুমে গিয়ে পড়তে বসলাম, কারণ সামনে পরীক্ষা, তাই পড়ায় মনোযোগ দিলাম। শুধু এশার নামাজ পড়ার সময় উঠেছিলাম, নামাজ পড়ে আবার পড়তে বসলাম। একদম 10টায় উঠলাম পড়া থেকে। হঠাৎ একটা অপরিচিত নাম্বার থেকে কল আসলো। আমি কলটা রিসিভ করে, আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি মানুষ। কণ্ঠ শুনে মেয়েদের গলার মতো মনে হলো। আজব তো, আমি কি বলেছি আপনি এলেন? আমার কাছে কি চাই? তোমাকে চাই। তো বলো, কি করতেছো এখন? পাগল নাকি? কি সব আবল তাবল বকতেছেন? আমাকে চান মানে? আর কি করি তা আপনাকে কেন বলতে যাব? আপনি কে? পরিচয় দেন আপনার, না হলে ফোন রাখেন। চেঁচাল পারবেন না তো? বলেই ফোনটা কেটে দেই। কোথা থেকে যে এসব এলিজাবেথ থুক্কু এলিয়েন আসে ডিস্টার্ব করতে, বলেই ফোনটা রাখতে যাব। আবার কল আসলো একই নাম্বার থেকে। কলটা রিসিভ করে, এই যে, আপনি কে আর আমাকে কেন কল দিচ্ছেন? আপনার পরিচয় দেন, ধমকে সুরে বললাম আমি। আরে রেগে যাচ্ছ কেন? ধৈর্য ধরো, বলতেছি। কি আপনি? তাড়াতাড়ি বলুন, কারণ আমি অপরিচিতের সাথে কথা বলতে পছন্দ করি না। আমি আরিশা বলছি। আরে তুমি আমার নাম্বার কোথায় পেয়েছো? পেয়েছি, কিন্তু কোথায় তা বলতে পারবো না। এসব বাদ দাও, তারপর বলো কি করতেছো? পড়াশোনা শেষ করে এইমাত্র উঠলাম। ভালো। খাওয়া দাওয়া হয়েছে তোমার? না, হয়নি, এখন যাব। ঠিক আছে, তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়বা, বেশি রাত জাগ্রত করবা না। আর কালকে কিন্তু কলেজে আসবে। আচ্ছা ঠিক আছে, এখন রাখি, আল্লাহ হাফেজ। ঠিক আছে, আল্লাহ হাফিজ। তারপর কল কেটে ভাবতেছি আমার নাম্বার কোথায় পেল। নিশ্চয়ই জয়ন্তের কাজ। ওর সাথে আরিসের কথা হয়। এই জয়ন্ত সকল নাটের গড়ো। কালকে কলেজে গিয়ে বেটা জয়ন্তর ব্যবস্থা করতেছি। এইসব এখন বাদ, কালকে দেখা যাবে। আলতো করে আমার পাঠিকা ভাই বোনদের জন্য গল্প লিখতে বসি, না হলে যে কালকে গল্প আপলোড করা হবে না। তাই বসে গল্প লেখা শুরু করলাম। আধা ঘন্টা পর লেখা শেষ করলাম। রুম থেকে বের হয়ে তারিনাপুর রুমের দিকে গেলাম। আপু, আসতে পারি? হুম। কি করতেছেন আপু? কিছু না। কেন, কোনো কথা আছে? থাকলে বলো না, না হলে যেতে পারিস। না, এমনি আসলাম আর কি। দরকার না থাকলে যেতে পারিস। আচ্ছা ঠিক আছে, আমি চাই। কথা যখন বলতেই চাইছে না, তাই না থাকাটা উত্তম। রুম থেকে বের হয়ে চলে আসলাম। আম্মুর কাছে গেলাম। খালা আর আম্মু বসে গল্প করছিল। আম্মু, ক্ষুধা লেগেছে, খেতে দাও তো। আচ্ছা, তুই গিয়ে সবাইকে ডেকে আয়, আমি খাবার টেবিলে দিচ্ছি। ঠিক আছে, যাচ্ছি। তারপর সবাইকে ডাক দিয়ে চলে আসলাম। তারপর খাওয়ার পর্ব শেষ করে একটু ছাদে গিয়ে বসি। আকাশের চাঁদ মামা মুখটা দেখা যাচ্ছিল, সাথে অল্প কিছু মেঘ চাঁদ মামার চারপাশে খেলা করছে। হালকা বাতাস বইছে। কিছুক্ষণ এই শান্তিপূর্ণ আবহাওয়াটা উপভোগ করে নিজের রুমে চলে আসি। তারপর বাথরুম থেকে ফ্রেশ হয়ে দিলাম একটা ঘুম। এই ভাইয়া উঠ তো। হুম। কয়টা বাজে? তোর খবর আছে? কলেজে যাবি না? হ্যাঁ যাবো তো, তুই যা, আমি আসছি। তারপর আস্তে আস্তে উঠে মোবাইলের দিকে তাকাতেই আমার হাওয়া টাইট হয়ে যায়। 9:45 বেজে গেছে। তারপর আমি দ্রুতগামী হয়ে বাথরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে কলেজের জন্য রেডি হয়ে কলেজের উদ্দেশ্যে বের হচ্ছি। কি রে, নাস্তা না করে কোথায় যাচ্ছিস? আজকে আর হবে না নাস্তা করা, আমি গেলাম, আল্লাহ হাফেজ। বের হয়ে চলে আসি। একটা রিক্সা নিয়ে সোজা কলেজে চলে আসি। ভাড়া মিটিয়ে কলেজে ঢুকতেই হারামি বন্ধুদের দেখতে পেলাম। তাদের দিকে এগিয়ে গিয়ে, কি খবর বন্ধুরা? আলহামদুলিল্লাহ ভালো, তুমি? আলহামদুলিল্লাহ। আচ্ছা, জয়ন্ত কোথায় রে? কিছুক্ষণ আগে ছিল তো এখানে। কোথায় গেল তা জানি না। আরে মামা বলিও না, আজকে ঘুম থেকে উঠে কলেজে চলে আসলাম, নাস্তাটা করতে পারলাম না। আচ্ছা ক্লাসে চল, স্যার গেছেন। আচ্ছা চলো সবাই, ক্লাসের দিকে যাচ্ছি। হঠাৎ তারিন আপুকে দেখলাম একটা ছেলের সাথে কথা বলতে বলতে আসছিল। কালকে দেখেছিলাম বাসা যাওয়ার সময় যে ছেলেটাকে আপুর সাথে দেখেছিলাম। আমি তাদের দিকে মনোযোগ না দিয়ে ক্লাস করতে চলে গেলাম। কারো ব্যক্তিগত বিষয়ে আমার হস্তক্ষেপ করার কোনো প্রয়োজনই নেই, কারণ দিন শেষে কেউ কারো না। তারপর এক এক করে সব ক্লাসগুলো শেষ করলাম। শেষ করে ক্যান্টিনের দিকে গেলাম। কেউ একজন আমাকে ডাকছে। পেছনে ফিরে দেখি আরিশা। কি খবর মিস্টার সামির? আলহামদুলিল্লাহ, আপনি? আপনি মানে? ও আচ্ছা, আমি ভুলে গিয়েছিলাম, দুঃখিত। নেক্সট টাইম যদি আবার শুনি তাহলে কিন্তু খবর আছে বলে দিলাম। আচ্ছা ঠিক আছে। কি বজ্জাত আর রাগে মেরে বাবা, প্রেম করার আগে এত শাসন, প্রেম করলে তো মায়েরে প্যাকেট করে দেবে। শামিন,
প্রেম করলে তুই মরে যাবি বাবা, এই মেয়ে থেকে দূরে থাকতে হবে। মনে মনে বললাম। কি ভাবতেছো? না না, কিচ্ছু না। আপু আর তার বিএফকে ক্যান্টিনে একসাথে বসে আছে দেখলাম। আমি ওইদিকে তাকাতে আরিশা। ওই মেয়েটাকে রে, ওই তাকিয়ে আছে দেখতেছিস অনেকক্ষণ ধরে? ওইটা আমার খালাতো বোন। সাথে ওই ছেলেটা? জানি না, মনে হয় তার বিএফ। ও, উনি তো আমাদের সিনিয়র, তাই না? অনার্স প্রথম বসে। এভাবে টুকটাক কথা বলে হালকা কিছু খেয়ে বাসায় চলে আসে। আর এভাবেই কেটে গেল অনেক সময়। এর মধ্যে ঘটে যায় আরেকটি ঘটনা। কি হয়েছিল তা আপনার সামনে জানতে পারবেন, যার মধ্যে আরিশার অত্যাচার আরও বেশি বেড়ে গেল। সারাক্ষণ শুধু আমার ওপর জোর খাটানো। একটু লাজুক টাইপের ছেলে, তাই বেশি কিছু বলতেও পারতাম না। কিছু বলতে গেলে খালি ধমক দেখাতো। তবে তার এই রাগ দেখানো শাশুড়কে আর প্রথম বিরক্ত লাগলেও এখন কেন জানি ভালো লাগে। বাবু, আমার প্রেমে টেমে পড়ে গেলাম নাকি? না, আমার মতো সাধারণ ছেলে দ্বারা এসব কখনো সম্ভব না। এসব বাদ, পড়াশোনায় ফোকাস করতে হবে। কি আজে বাজে কথা নিয়ে ভাবতেছি। ভাবনা চিন্তা বাদ দিয়ে প্রত্যেক দিনের মতো কলেজে গেলাম। কলেজে ঢুকতেই দেখলাম মাঠ ফাঁকা হয়ে আছে, তেমন একটা ছেলে মেয়ে নেই। দুই একজন এদিক ওদিক হাঁটতেছে। তারপর আমার বন্ধুদের মধ্যে কয়েকজনকে একটা গাছের নিচে বসে থাকতে দেখলাম। আর আমরা সব বন্ধুরা মিলে এই গাছের নিচে বসে আড্ডা দিই সবসময়। তাদের দিকে এগিয়ে গেলাম। কি খবর বন্ধুরা, কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ ভালো। তোর কি খবর? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আজকে বিকেলে সেকেন্ড ইয়ার ভাইদের সাথে ফুটবল ম্যাচ নিছি। বিকেলে রামির চাচার দোকানে আমরা থাকবো, তোরে ফোন দিলে চলে আসবি। আচ্ছা, আসবো না, কিন্তু আজকে আর পোলাপান কোথায়? আসতেছে আরগুলো। আচ্ছা, খেলা কোথায় হবে রে মামা? পাশের এলাকায় বড় মাঠ, ওইটাতে। মামা, তোর আরিশা আসে নাই? জানি না ভাই। আর আরিশা কখন থেকে আবার আমার হলো? আমরা সব জানি ভাই। আর তোর কি সমস্যা? ওরে অ্যাকসেপ্ট করতেছিস না কেন? নিঃস্ব। মামা শোন, মেয়েটা কিন্তু তোকে প্রচণ্ড ভালোবাসে। আর সে কি দেখতে খারাপ নাকি? আর পড়ালেখাই যথেষ্ট ভালো। নিঃস্ব। মামা, আজকাল লয়াল মেয়ে খুঁজে পাওয়া অনেক কঠিন। মেয়েটা তোকে কিন্তু খুব বেশি ভালোবাসে বলে তোর এত কেয়ার করে। আমার এমন কেউ থাকলে আমি এতদিনে ডিরেক্ট বিয়ে করে ফেলতাম। আর তোমাকে তো মনে হয় প্রেমের রোগে আক্রমণ করেছে। ভাই, এসব শুধু মুখে বলা সম্ভব, করতে গেলে বুঝবি কত ধানে কত চাল। আরে না, যেটা সত্যি ওইটাই বললাম। আচ্ছা ঠিক আছে, ভেবে দেখি। ভাই, তারপরও আমার সামনে এগিয়ে যেতে পারবি না, কারণ মায়া আটকে গেলে তো থেকেই কখনো বের হওয়া যায় না। আর আমার তার প্রতি অনুভূতি থাকলেও পরিস্থিতির কারণে অনুভূতি প্রকাশ করতে পারে না। তার পরিবার কখনো এই সম্পর্ক মেনে নেবে না, তাই তার প্রতি মায়া বাড়াতে চায় না। কলেজ শেষ হলে যে যার রাস্তায় চলে যায়, তখন সব কিছু ভুলে সব কিছু ঠিক হয়ে যাবে। এই দুনিয়ায় কে কারো না, প্রয়োজন ফুরিয়ে গেলে সবাই ফেলে যায়, এটাই বাস্তবতা। সেটা ঠিক আছে, কিন্তু সত্যিকারের ভালোবাসার মানুষ সব সময় তার প্রিয়জনের পাশে থাকে, হোক সেটা ভালো সময় বা খারাপ সময়। আচ্ছা ঠিক আছে, ক্লাসে চল সবাই। চলো। তারপর সবাই ক্লাসে চলে আসি। ক্লাসে ঢুকতে সামনে এলিয়েন থুকু আরিশার দেখা। এই শোনেনি তো আবার, নাইলে আমাকে কাঁচা চিবিয়ে খাবে। মনে মনে বললাম। কি মশাই, কেমন আছেন? আর কি ভাবতেছেন? আলহামদুলিল্লাহ। কই কিছু না তো। তো কোথায় ছিল এতক্ষণ? বন্ধুদের সাথে কিছু কথা বলতেছিলাম। আচ্ছা ঠিক আছে, স্যার আসবে, সোজা সিটে গিয়ে বসবেন। আর কোনো মেয়ের দিকে তাকাবে না, যাতে আমি না দেখি, ঠিক আছে? তাকাতে যদি দেখি তাকিয়ে আছো, তাহলে চোখ দুটোকে আমি আঙ্গুল দিয়ে উঠিয়ে নিব। হায় আল্লাহ, মার ডালারে, আমার চোখ নিয়ে নিলে আমি দেখবো কিভাবে? কিভাবে দেখবা সেটা আমি জানি না, কথাটা যেন মনে থাকে। শয়তানি মাকে হাসি দিয়ে আরিশা, বাবারি কি কুন্ডি মেয়ে রে। এই কি বলি তুই? কই কিছু না তো। ঠিক আছে, যা বসো। কিছু না বলে নিজের সিটে বসে পড়লাম। ক্লাস করার সময় খেয়াল করলাম আরিশা বারবার আমার দিকে আর চোখে খেয়াল করছে। আমি কোনো দিকে খেয়াল না করে ক্লাসে শেষ করলাম। ক্লাস শেষ করে বাইরে গিয়ে বসলাম। বন্ধুদের সাথে খেলার বিষয়ে কথাবার্তা বলে বাসায় চলে আসার জন্য কলেজ থেকে বের হলাম। রিক্সায় উঠতে যাব, ওই মুহূর্তে কোথা থেকে যেন আরিশা ওড়ে এসে জুড়ে বসে আমার পাশে। আর কি করার, কিছুই করার নেই, এভাবে যেতে হবে। তারপর রিক্সা তার আপন গতিতে চড়তে লাগলো। আমাকে নিঃশব্দ দেখে, সামিন কি হয়েছে তোমার? কথা বলতেছো না কেন? কোনো সমস্যা?
না কিছু হয়নি আমার, এমনিতেই বলতেছি না। ও এই সামিন, দেখো ওই ছেলেটাকে ওই ক্যান্টিনের তারিনাপুর সাথে দেখতেছিলাম না? ওই তো উত্তর দিকের পার্টটাতে, খেয়াল করলেই দেখতে পাবে। আমি তাকিয়ে দেখি সত্যি ছেলেটা আপুর বয়ফ্রেন্ড, সাথে একটা মেয়েও আছে। মেয়েটা তার কাঁধে মাথা রেখে বসে আছে। আমি কনফার্ম হওয়ার জন্য রিক্সাতে নেমে পার্কের দিকে এগিয়ে গেলাম। হ্যাঁ, এইবার স্পষ্ট দেখতে পেলাম অনেকটা মেয়ের সাথে আপুর বিয়ে বসে আছে। তারপর রিক্সা এসে আবার আমার গন্তব্যে ছুটে আসতে লাগলাম। আরিশা আমাকে জিজ্ঞেস করলো, মেয়েটাকে? আমি চিনি না। ছেলেটা আপুর সাথে প্রতারণা করতেছে। আমার প্রথমে দেখেই ছেলের মধ্যে ভেজাল আছে লেগেছিল। তাহলে বিষয়টা আপুকে জানানো উচিত। তারপর আমি আরিশা থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসি। আরিশা তার নিজের বাসার দিকে চলে যায়। আপনারা ভাবতেছেন আরিশার বাবার এত গাড়ি থাকার পরেও কেন রিক্সার মাধ্যমে যাওয়া আসা করে? সে চাইলে তার নিজের গাড়ি নিয়ে কলেজে আসতে পারে, কিন্তু এই স্বামীনের জন্য সে প্রতিদিন রিক্সায় চলাচল করে। আশা করি বুঝতে পেরেছেন। বাসায় ঢুকতেই দেখি খালার খালু কোথাও যাওয়ার জন্য প্রস্তুত হয়ে বসে আছেন। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আরে শামিন, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কোথাও যাওয়া হচ্ছে নাকি খালা? আমরা একটু ঢাকা যাচ্ছি, একটা কাজ ছিল, 2 দিন পর চলে আসব। ও, আপু সহ যাবে নাকি? ওকে অনেকবার বললাম, ও যেতে চাইছে না তাই। আর জোর করতেছি না। ও আচ্ছা, আপনারা কি এখন বের হবেন? তারিন আসলে রওনা দিব। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাবেন। আল্লাহ হাফেজ। তারপর কথা শেষ করে রুমে এসে গোসলটা সেরে নিলাম। তারপর নামাজ পড়ে হালকা করে ফেসবুকিং করলাম। তারপর দুপুরে খাওয়া শেষ করে একটু বিশ্রাম নিয়ে বন্ধুদের রামির চাচার দোকানে আসতে বলি। আমি খেলার জন্য প্রস্তুত হয়ে আম্মুকে জানিয়ে রামির চাচার দোকানে চলে গেলাম। চাচার দোকান থেকে সবাই একসাথে খেলার মাঠে গেলাম। খেলা শুরু হয়ে গেল। দুই দল বরাবর দিক থেকে ভালো খেলতেছিল। দুই দলের মধ্যে আক্রমণাত্মক খেলা হয়। 90 মিনিট শেষে গোল সংখ্যা 0-0। তারপর খেলা শেষ করে বাসায় ফিরে আসি। আসার পথে শুরু হলো রহমতের বৃষ্টি। বৃষ্টি দেখে তো আমার উত্তেজনা চরমে উঠে যায়। লোকলজ্জায় বলতে পারি না, আমার না বৃষ্টিতে ভিজে খুব বেশি ভালো লাগে। বৃষ্টিতে সিনেমার নায়কদের থেকে কম ভিজে নাই। তারপর বাসায় চলে আসি। বাসায় আসে সন্ধ্যা হয়ে যায়। নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে অজু করে মাগরিবের নামাজ শেষ করে ফেললাম। তারপর মোবাইলটা নিয়ে একটু ফেসবুকিং করলাম। তারপর হালকা কিছু খেয়ে পড়তে বসলাম। কিছুক্ষণ পড়ার পর এশার আজান হলো। আমি পড়া থেকে উঠে নামাজ শেষ করে আবার পড়তে বসলাম। শুধু যে পড়তেছি তা নয়, তার পাশাপাশি কিছু অ্যাসাইনমেন্টও করতেছি। এভাবে 10:30 পর্যন্ত পড়ার পর টেবিল থেকে উঠলাম। মোবাইলটা নিয়ে লেখা গল্পগুলোর অবস্থা দেখলাম। অবস্থা মোটামুটি আছে, কিন্তু রিয়েক্ট কম আসতেছে। সমস্যা নেই, আমাকে তো চালিয়ে যেতে হবে। সো আমি আর কিছু গল্প লেখায় মনোযোগ দিলাম। 30 মিনিটের মধ্যে গল্প লেখা শেষ হলো। লেখা শেষ করে উঠবো এই মুহূর্তে আরিশার কল এলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ। কি করতেছো এখন? তেমন কিছু না, পড়া শেষ করে একটা গল্প লিখে উঠে যাব, ওই মুহূর্তে আপনার কল আসলো। বাবা গো, তুমি আবার কোন দিন থেকে গল্প লেখা শুরু করলা? তা কি নিয়ে গল্প লিখো আমাকে একটু দেখাও তো। এই অবসরে একটু লিখি আর কি। আচ্ছা দেখাইতে তো পারবেন না, গল্পের লিঙ্ক দিচ্ছি, এগুলো থেকে পড়ে নিও। আচ্ছা ঠিক আছে দিবে, কিন্তু আবার ভুলে যেও না। তা তোমার পরিবারের সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো, তোমাদের সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়বে, কেমন? বেশি রাত জেগে থাকবে না। 12টার পরেই যেন অনলাইনে আর না দেখি। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন রাখি। আচ্ছা, আল্লাহ হাফিজ। তারপর কল কেটে দিয়ে গল্পটা আপলোড করে দিলাম। তারপর আপুর রুমের দিকে গেলাম। দরজায় নক করে, আপু আসতে পারি? কে? শামিন। আয়। তারপর আমি আপুর রুমের ভিতরে গেলাম। আপু টেবিলে বসে আছে, পড়তেছে না মোবাইল টিপতেছে, কিছু বুঝলাম না। আমি ওনার সামনে গিয়ে, আপু তোমার সাথে কিছু কথা বলতাম, একটু সময় হবে? কাজের কথা হলো তাড়াতাড়ি বল, তোর আজাইরা কথা শোনার টাইম আমার নাই। কি বলবি তাড়াতাড়ি বল। তোমার সাথে কলেজে যে ছেলেটা ঘুরে, ওই ছেলেটা তোমার বয়ফ্রেন্ড হয় তাই না? বিএফ হোক আর ফ্রেন্ড হোক তো তাতে কি, আর তোকে কেন বলতাম? কেন
আম্মাকে আর আব্বাকে বলার জন্য? আমি যে কলেজে গিয়ে কি করি তা নালিশ করার জন্য? আরে আজব তো, আমি কি তা বলেছি? আর অন্য কারো কথা নিয়ে আমার কি হবে? আর আমি ওই রকম কিছু বলার প্রয়োজন মনে করি না। আর শোনো, তুমি যে ছেলেটার সাথে চলাফেরা করো, ছেলেটা তোমাকে ঠকাচ্ছে। ওই ছেলেটা একটা প্রতারক। বলা মাত্র আপু আমাকে 2 থাপ্পড় দিলেন। থাপ্পড়গুলো তার সারা শরীরে শক্তি দিয়ে মেরেছিল, যার কারণে আমার ছিটকে গিয়ে পড়ে যায়। এই, তোর সাহস কি করে হয় রে তারিফের চরিত্র নিয়ে কথা বলার? তোরে ভাই বলে থাপ্পড় দিছি, না হলে কি যে করতাম আমি নিজেই জানি না। আমি উঠে বললাম, আপু তুমি পুরো কথা শোনো, তারপর যা ইচ্ছে বলিও। আর ওই ছেলেটা অন্য মেয়ের সাথে সম্পর্ক আছে। আমি আজকে পার্কে একটা মেয়ের সাথে বসে থাকতে দেখেছি। এই ছেলেটা তোমার সাথে প্রতারণা করতেছে, এটাই বলা ছিল। করুণ সুরে বললাম। যে থাপ্পড় দিয়েছে ঠোঁটে হাত দিতে দেখি রক্তের মতো কিছু অনুভব করলাম। ঠোঁট কেটে গেছে অনেকটুকু। আমি কিছু না বলে নিজের রুমে চলে আসি। হায় রে, মানুষের উপকার করলেও পরে নিজেকে পাশ খাইতে হয়। আপু যখন বুঝতে পারবে কে ভালো ছিল আর কে খারাপ ছিল, তখন হয়তো তিনি আর এই ব্যবহারের জন্য লজ্জিত হবেন। মনে মনে বললাম। হাতের 5টি আঙ্গুলের দাগ স্পষ্ট বোঝা যাচ্ছিল। আর চোখ কেটে যাওয়ায় ঠোঁটের মধ্যে প্রচণ্ড ব্যথা করছিল। ব্যথায় কষ্টে চোখের কোণায় পানি চলে এসেছিল। আর কিছু না ভেবে বাথরুম থেকে ফ্রেশ হয়ে আসলাম। বিছানায় শুয়ে পড়লাম। শরীরটা ক্লান্ত লাগছিল, তাই কখন যে চোখ লেগে যায় তার কোনো খবর ছিল না। সকালে। ভাইয়া, তুই আর কতক্ষণ ঘুমাবি? হুম। এই, তুই দরজা খুলবি, না হলে কিন্তু দরজা ভেঙেই রুমে ঢুকবো। ও, এই পাগলের জন্য ঠিক মতো ঘুমাতেও পারে না। উঠে দরজা খুলতে যাব, ওই আয়নায় আমার মুখের দিকে তাকাতেই আমি অবাক। ঠোঁটের কেটে যাওয়া জায়গায় ফুলে গেছে, আর দাঁতের মাড়ির মধ্যে প্রচণ্ড ব্যথাও করছিল। তারপরে মনে পড়লো রাতে আপুর থাপ্পড় খাওয়ার পর তো এসে ঘুমিয়ে গিয়েছিলাম, আর ওষুধও খাওয়া হয়নি, তাই এখন এই অবস্থা। আমি বাথরুম থেকে মুখটা ধুয়ে দরজা খুলে দিলাম। কি রে হাঁদারাম, তোর দরজা খুলতে এতক্ষণ লাগলো কেন? কখন থেকে ডেকেই চললাম, তোর কোনো খবরই নাই। মহিষের মতো সারাদিন খালি নাক ডেকেই ঘুমাস। আরে আজব, এমন ভেড়ার মতো চিল্লাচিল্লি করতেছিস কেন রে? আর মহিষের মতো আমি না, তুই ঘুমাস শাকচুন্নি। এ রে, তুই আমাকে শাকচুনি বলি? দাঁড়া, আমি আম্মুকে সব বলবো। তোর অবস্থা কি তখন দেখবি। আচ্ছা ভাইয়া, তোর ঠোঁটে কি হয়েছে? এরকম ফুলে আছে কেন? কে আবার তোর ঠোঁটে ফাটিয়ে দিল? আরে কে আবার ঠোঁট ফাটিয়ে দেবে? কিচ্ছু হয়নি, এমনি ফুলে আছে। ভাই, মিথ্যা কথা আর কত বলবি আমাকে? তোরে দেখলেই বোঝা যায় তুই আমার সাথে মিথ্যা বলতেছস। কি হয়েছে সত্যি করে বলবি? আরে না, এমনি কালকে রাতে রুমে ঢোকার সময় তোর সাথে ধাক্কা খেয়ে দাঁতের মাড়িতে আর ঠোঁটটাতে ব্যথা পেয়েছি। আর রাতে ওষুধ খাইতে পারিনি, তাই মনে হয় ফুলে গেছে। মিথ্যা বললাম। আচ্ছা তাই? রাতে তো ওষুধ খেয়ে নিতে পারতি। আর রাতে তোরে ডেকে গেলাম, তোর কোনো খবর পাইলাম না। রাতে ঘুমিয়েছিলাম, তাই শুনতে পাইনি। আচ্ছা ঠিক আছে, যা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আসেন। ডাকতে ডাকতে লাগলো আধা ঘন্টা। তাড়াতাড়ি আসবি ভাইয়া, আম্মু তাড়াতাড়ি আসতে বলেছে। তারপর আমি ফ্রেশ হয়ে নিলাম। তারপর জমানো কাপড়গুলো ভিজিয়ে দিলাম, কারণ আজকে শুক্রবার। এবার নিচে গিয়ে নাস্তা করে আম্মুর কাছ থেকে ব্যথার ওষুধ নিয়ে খেয়ে নিলাম। আপুকে দেখছিলাম সামিয়ার সাথে কথা বলতেছিল। আমার এই অবস্থা দেখে তিনি কিছু বললেন না। আমাকে দেখে তিনি একবার জিজ্ঞাসা করলেন না যে কেমন আছি আমি। তারপর নিজের রুমে এসে বিছানা কাপড়গুলো ধুয়ে নিলাম। তারপর কিছুক্ষণ মোবাইলে ফেসবুকিং ও বন্ধুদের খোঁজখবর নিয়ে গোস্ত ছেড়ে নিলাম। তারপর একটা হোয়াইট পাঞ্জাবি ও পায়জামা পরে আব্বুকে নিয়ে মসজিদে গেলাম। মসজিদে নামাজ শেষ করলাম। জিলাপি দিয়েছিল ভাই রে ভাই, জিলাপি নিতে গিয়ে আমার জুতা উধাও হয়ে গেল। তারপর আর কি, অনেক খোঁজাখুঁজির পর আমার জুতাখানে দেখা মিলল। তারপর বাসায় চলে আসলাম। এসে বাথরুম থেকে ফ্রেশ হয়ে খেতে চলে আসলাম। এসে খাওয়া দাওয়া হলো, সাথে আলতো করে আটা দেওয়া হলো। আটা পর্ব শেষ করে রুমে চলে আসলাম। তারপর মোবাইলে কল আসলো আলিশার নাম্বার থেকে। কল রিসিভ করতে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো। তা বলেন, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কি করো? আর দুপুরে খাওয়া হলো? কিছু না, এইমাত্রই হলো। তোমার হয়েছে? আর আজকে বিকেলে কি ফ্রি আছো? করলাম মাত্র। ফ্রি আছি, কিন্তু কেন বলো তো? তোমার জানা লাগবে না তো, তুমি আসলে নামাজ পড়ে প্রস্তুত থাকবে।
কারণ না বললে আমি প্রস্তুত কারণ না বলে আমি প্রস্তুত থাকতে পারবো না। সরি। আমি জানি ঘুরতে যাওয়ার জন্য বলবে, তাই একটু ভাব নিচ্ছি আর কি। এই, তোমাকে কথা বলতে নিষেধ করেছি না? কথা কম বলে প্রস্তুত থাকবে। আর যদি একটা কথা বেশি বলো না, তাহলে বিকেলে কি অবস্থা করবো দেখিও। আমি ভাবলাম একটু ভাব নিব, তা না, উল্টো বাস খেলাম। আর সে গরিব বলে আমার ভাবের কোনো দাম নেই, মনে মনে বললাম আর কি। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ। ঠিক আছে আমার বাবুটা। এই দাঁড়াও, আমি আবার কখনকার বাবু হলাম? তোমার এত কিছু জানার কোনো দরকার নেই। তুমি ছোট বাবু, বাবুটার মতোই থাকবে, কেমন? আল্লাহ হাফিজ। হি আল্লাহ, গজব বেজ্জতি। আমি একটা 17 বছরের নিষ্পাপ শিশু, থুকু কিশোর, কিছুদিনের মধ্যে 18তে পা রাখতে চলেছি। দোয়া করবেন কেউ আবার আমাকে বাবু ভাববেন না। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। তারপর কলের লাইন কেটে বন্ধুর সাথে হালকা একটু কথা বলে শুয়ে পড়লাম। ঘুম ঘুম আর কিছু মনে নেই। হঠাৎ ঘুমটা ভেঙে গেল। উঠে মোবাইলের দিকে তাকাতে দেখি 4:30 বেজে গেছে। বিছানা থেকে উঠে চলে গেলাম বাথরুমে। তারপর ফ্রেশ হয়ে ওযু করে নামাজটা শেষ করলাম। তারপর হালকা একটু খুশবু মাখিয়ে নিলাম, সাথে একটা হোয়াইট কালারের পাঞ্জাবি এবং হাতে ঘড়ি পরে নিলাম। মোবাইল নিয়ে আরিশাকে মেসেজ দিলাম। 5 মিনিট পর মেসেজ সিন করে রিপ্লাই দিল। আমাকে আমাদের বাসার সামনে দাঁড়ানোর জন্য বলল। আমি আরিশার সাথে কথা শেষ করে বাসা থেকে বের হলাম। বের হওয়ার সময় আপুকে কোথায় যেতে দেখলাম। পরনে নীল একটা জামা, হাতে নীল চুড়ি দেখে এক কথা যে কেউ ক্রাশ খাবে। আমি তো ক্রাশ খেতে যাব, তখন আবার কালকে রাতে থাপ্পড়ের কথা মনে পড়ে যায়। তাই আর কিছু না ভেবে আম্মুকে বলে বাহিরে আরিশার জন্য অপেক্ষা করতেছি। হঠাৎ একটা রিক্সা এসে আমার সামনে দাঁড়ায়। আমি খেয়াল করতে দেখি। কি মিস্টার, এখানে বসে থাকবেন না যাবেন আমার সাথে? আরিশাকে দেখে তো আমি প্রথমে চিনতে পাইনি। দেখতে পুরো পরীদের মতো লাগছিল। পরনে ছিল হোয়াইট কালার জামা, হাতে একটা স্মার্ট ওয়াচ আর মুখে একটা মাস্ক। আমি তো দেখা মাত্র এক বালতি ক্রাশ খেলাম। আমি আরিশার দিকে হাঁ করে তাকিয়ে আছি। কি এভাবে হাঁ করে তাকিয়ে আছেন কেন? মশামাছি মুখের ভিতরে ঢুকে যাবে। ও আচ্ছা, রিক্সায় উঠবা নাকি এভাবে দাঁড়িয়ে থাকবা? উঠতেছি। তারপর রিক্সায় উঠে বসলাম। আচ্ছা আমরা কোথায় যাচ্ছি এখন? তুমি বসে থাকো, দেখতে পাবে কোথায় যাচ্ছি আমরা। আরিশা একটা মুচকি হাসি দিল। আচ্ছা ঠিক আছে। বাই দ্য ওয়ে, টুডে ইউ আর লুকিং লাইক গর্জিয়াস ফ্রাই। আমার কথা শুনে লজ্জায় মুখ লুকিয়ে নিল আরিশা। ধন্যবাদ, তোমাকে কিন্তু একদম সেই নতুন জামাইয়ের মতো লাগতেছে। কথা শুনে দুজনে ফিক করে হেসে ফেললাম। আমাদের কর্মকাণ্ড দেখে রিকশাওয়ালা মামা হাসতেছেন। আমাদের দুজনকে দেখতে পুরো কাপলের মতো লাগতেছিল। তারপর রিকশা এসে একটা লেকের পাড়ে দাঁড়ালো। লেকটা আমাদের এলাকা থেকে বেশি একটা দূরে না, 3 থেকে 4 কিলোমিটার হবে। আমি নেমে ভাড়া দিতে যাব, অমনি আরিশা আমার হাত টেনে ধরে। আরে হাত টেনে ধরলে যে, আমি আজকের ভাড়াটি দিই, তুমি তো প্রত্যেক দিনই দাও, দয়া করে আজকে না করো না। তোমার দেওয়া লাগবে না, হয়েছে। তোমার আর কোনো কথা শুনতে চাই না। মাম্মা এনেন ভাড়াটা নেন। তারপর আর কি করার, আরিশা নিজেই ভাড়া দিয়ে লেকের পাশে হাঁটতে লাগলাম। লেকের ভিতরে পরিবেশটা ছিল দেখার মতো। যেদিকে তাকাই শুধু জোড়া আর জোড়া। তার উপর আজকে আবার শুক্রবার, তাদেরকে বলে কি হবে, আমরা তো জোড়া এসেছি। তারপর লেকের পাশে অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম, সাথে কিছু ছবিও তুললাম আরিশার ফোনে। আমার ফোন কম দামি, তাছাড়া ক্যামেরা ভালো না। আর আরিশার ফোন আইফোন ছিল, তাই ক্যামেরা ভালো। আমি তেমন একটা ছবি তুলিনি, বেশি আরিশাকেই তুলে দিয়েছি। আরিশা আমাকে অনেক জোর করার পরে কয়েকটা তুলেছিলাম। তারপর লেকের পাশে বেঞ্চে বসে গল্প করলাম। গল্প শেষ করে আমি একটি দোকান থেকে আইসক্রিম নিয়ে আসি। এভাবে হালকা খাওয়া দাওয়া করে বাসার দিকে রওনা দিলাম। এর মধ্যেই আকাশে কালো মেঘের আনাগোনা দেখছিলাম, সাথে হালকা বাতাস বইছে। বৃষ্টি আসবে দেখা মাত্রই আমার মনটা খুশিতে ভরে উঠল। তারপর শুরু হলো বৃষ্টি। প্রথমে ভাবলাম একটু বৃষ্টিতে ভিজবো, কিন্তু একটা সমস্যা, সাথে মোবাইল আর আরিশা ছিল, তাই বৃষ্টিতে ভিজতে পারবো না। তাই আর কি করার, দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টিবিলাস উপভোগ করছি। পাশে আরিশা বসে আছে, ফোনে তার আম্মুর সাথে কথা বলতেছে। এভাবে আধা ঘন্টা পর বৃষ্টি থামলো। আমরা অমনি রেশায় উঠে বাসার দিকে রওনা দিলাম। তারপর বাসায় যেতে যেতে অনেক গল্প করলাম। তারপর রিক্সা এসে আমার বাসার সামনে দাঁড়ায়। আমি আরিশা থেকে বিদায় নিয়ে বাসার ভেতর চলে আসি। বাসায় আসার পর আপুকে দেখতে পেলাম না, মনে হয় আপু এখনো বাসায় ফিরেনি। আমি আম্মুর সাথে কথা বলে চলে আসলাম রুমে। তারপর বাথরুম থেকে ফ্রেশ হয়ে বের হলাম।
তারপর মাগরিবের আজান হলো। আমি নামাজ পড়ে হালকা কিছু খাওয়ার জন্য নিচে গেলাম। নিচে গিয়ে আপুকে দেখলাম মাত্র বাহির থেকে ফিরেছেন। উনি যে ভিজে গেছেন তাই স্পষ্ট বোঝা যাচ্ছিল। আমি আপুর দিকে এগিয়ে গিয়ে কিছু জিজ্ঞেস করব, তার আগে তিনি আমাকে এগিয়ে গিয়ে নিজের রুমে চলে গেলেন। আমি আর কি করব, বেহারের মতো দাঁড়িয়ে না থেকে আম্মুর কাছে গেলাম। আম্মুর সাথে কিছু কথা বললাম, সাথে হালকা কিছু খেয়ে চলে আসলাম নিজের রুমে। তারপর মোবাইল নিয়ে হালকা একটু স্টলিং করতে লাগলাম। এর মধ্যে এলো আয়েশার কল রিসিভ করে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ। কি করো এখন? এই তো নাস্তা করে এসে মোবাইল নিয়ে একটু বসলাম, তারপর পড়তে বসবো। তো তুমি কি করো, তোমার নাস্তা হয়েছে? ও, আমি ফ্রেশ হয়ে মোবাইল নিয়ে বসলাম। না, এখনো নাস্তা হয়নি, করতে যাব। আর আর কি অবস্থা? তোমার গল্পের খবর কি? কোনো আপডেট নেই? লেখাপড়াকে বন্ধ করে দিলে নাকি? ও না, বন্ধ করিনি, এখন একটু ব্যস্ত তো, তাই আপলোড করতে একটু দেরি হয়। আচ্ছা, আর তুমি গল্পে আমার নিয়ে এগুলো কি লিখেছো? আমি তোমার উপরে অধিকার খাটাই? কালকে কলেজে আসো, তারপরে আমি তোমাকে দেখাবো মজা। আজকে বিকেলে তো হাতের কাছে পেয়েছিলাম, কিন্তু তখন মনে ছিল না, নাহলে মেরে একদম আলু ভর্তা বানিয়ে দিতাম তোমার। আল্লাহ, আমার মতো নিষ্পাপ একটা বাচ্চার সাথে তুমি এমন করতে পারলে? আর কই ভুলে হয়তো লিখে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও, আর এইরকম করব না প্লিজ, সরি। আচ্ছা ঠিক আছে বাবু, তো মাফ করতে পারি, কিন্তু একটা শর্ত। আল্লাহ মার ডালা, আমি শর্ত মানতে পারবো না। তাহলে মায়ের খাওয়ার জন্য রেডি থাকবে, কেমন বাবুটা? আল্লাহ না, আমাকে দয়া করে মারবেন না, আমার খুব ব্যথা লাগবে তো। আচ্ছা বলেন, আপনার কি শর্ত বলুন। এই তো বাবু, এতক্ষণ পর লাইনে আসছো। আচ্ছা, শর্ত কালকে বলবো, কেমন? বাই দ্য ওয়ে, থ্যাঙ্কস। আচ্ছা তাই, বুঝলাম, কিন্তু থ্যাঙ্কস কেন? আমি আবার কি করলাম? তোমার এত কিছু জানার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, এখন বিদায়, পরে কথা দিব, মানে কল দিব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ বাবু। তারপর কল কেটে দিলাম। কি ডেঞ্জারাস মেয়ে রে বাবা, আমাকে সাবধানে থাকতে হবে, না হলে আমার আবার আস্ত থাকবে না, মনে মনে পড়লাম। তারপর বন্ধুদের সাথে কথা বললাম। কিছুক্ষণ ফেসবুকে স্ক্রলিং করার পর একটা পোস্ট চোখে পড়ল। বাংলাদেশে বড় অনলাইন এডুকেশন প্ল্যাটফর্ম 10 মিনিট স্কুল, 2 শিক্ষক শিক্ষিকা মঞ্জেরিন শহীদ আপু ও আয়মান সাদিক ভাইয়া বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। তাদেরকে শুভকামনা জানিয়ে মোবাইল রেখে পড়তে বসলাম। বিকেলে বৃষ্টি হওয়া সত্ত্বেও আবহাওয়া একটু উষ্ণ ধরনের, তার উপর লোডশেডিং তো আছে। তারপর কিছুক্ষণ পড়ার পর এশার আজান হলো। আমি পড়া থেকে উঠে গিয়ে অজু করে নামাজ পড়ে নিলাম। নামাজ পড়ে সোজা গিয়ে আবার পড়তে বসলাম। শুধু পড়তেছি তা কিন্তু নয়, সাথে মোবাইলও আছে। একবার পড়ি, 2 বার মোবাইলের মনোযোগ করি। তারপর এভাবে পড়তে পড়তে 10টা বেজে গেল, তা খেয়ালই ছিল না। তারপর বইপত্র রেখে আবার একটু গল্প লেখার দিকে মনোনিবেশ করলাম, কারণ ইদানিং যথাসময়ে গল্প আপলোড করা যাচ্ছে না। তাই আর দেরি না করে লেখা শুরু করলাম। তারপর লেখা শেষ করে আপলোড করে দিলাম তাড়াতাড়ি। ভাবলাম আপুর রুম থেকে ঘুরে আসা যাক, কারণ বাসায় খালা আর খালু নেই, খোঁজ খবর রাখার দরকার আছে। তাই যেই বাবা সেই কাজ, চলে গেলাম তারিন আপুর রুমের দিকে। রুমের সামনে দিয়ে দাঁড়াতেই দেখি আপুর রুমের দরজা খোলা। তাই আমি ভিতরে গিয়ে দেখি আপু বিছানায় শুয়ে আছেন, সাথে কাতরানোর আওয়াজ কানে ভেসে আসছে। ভাবলাম আপু আজকে বাহির থেকে ভিজে এসেছিল, এখন তার মানে জ্বর এসেছে। আমি আপুর পাশে গিয়ে বসে তার মাথায় হাত রেখে জ্বর আছে কিনা চেক করলাম। ওমা, একটু দেখি জ্বরে শরীর পড়ে যাচ্ছে। তাই আমি আর কিছু না ভেবে একটা বাড়িতে পানি এনে জল পড়তে দিচ্ছিলাম। তখন হঠাৎ করে বিদ্যুৎ চলে যায়। প্রচণ্ড গরম লাগছিল। আমার পরনে একটি জার্সি ছিল, তাই সারা শরীর মুহূর্তের মধ্যে ঘেমে ভিজে যায়। তাই আমি জার্সিটা খুলে এক সাইডে রাখি। এর মধ্যে হঠাৎ করে আপু জাগ্রত হয়ে আমাকে অর্ধ উলঙ্গ অবস্থায় দেখে জোরে চিৎকার দিয়ে ওঠে। চিৎকারের আওয়াজ শুনে আম্মু আব্বু দুইজনই দৌড়ে আসে রুমের দিকে। এসে আপুকে দেখে উনি কান্না করতেছেন, আর আমাকে অর্ধ উলঙ্গ অবস্থায় আপু কান্না দেখে তারা মনে করে আমি আপুর সাথে খারাপ কিছু করতে চেয়েছি। আপু আমাকে তখন জোরে 2টা থাপ্পড় মারে। তোর মতো ছেলেকে আমার ছেলে হিসেবে ভাবতে ঘৃণা লাগছে। আপু আমার কথাটা তো শোনো, আমি কিছু করিনি। আমি কাঁদো কাঁদো কণ্ঠে বললাম, এত রাতে একটা ছেলে এভাবে অর্ধ উলঙ্গ অবস্থায় একটা মেয়ের রুমে দেখলে কেই বা বিশ্বাস করবে।
আজ থেকে আমার কোনো ছেলে নেই। তারপর আব্বু আমাকে লাঠি দিয়ে মারলো। ব্যথার যন্ত্রণা সহ্য করতে না পেরে কান্না করে দেই। আমাকে মারতেছে দেখে সামিয়া দৌড়ে এসে আমাকে বাঁচায়। আবু, তুমি ভাইয়াকে এভাবে মারতেছো কেন? আজকে থেকে তোর মতো কুলাঙ্গারের এই ঘরে কোনো জায়গা নেই। কালকে সকালের আগে যাতে এই কুলাঙ্গারকে না দেখি। আমার শরীরে বিভিন্ন স্থানে লাঠির আঘাতে ফেটে গেছে, রক্ত বের হচ্ছিল ফেটে যাওয়ার স্থান থেকে। আম্মু সামিয়াকে নিয়ে চলে গেল। আমি কোনো মতে কষ্ট করে নিজের রুমে গেলাম। হাতে ব্যথার কারণে নাড়াচাড়াও করতে পারছিলাম না। তারপরও কষ্ট করে একটা আম্মুর জন্য চিঠি লিখলাম। প্রিয় মা, যখন চিঠিটা হাতে পাবে তখন আমি হয়তো অনেক দূরে চলে গেছি, কিন্তু তুমি আমাকে মারোনি মা। আমি জানি মা, তুমি আমাকে অনেক ভালোবাসো, অনেক কষ্ট পেয়েছো জানি, কিন্তু আমি কষ্ট দিতে চাইনি। হয়তো একদিন আজকে থেকেও অনেক বেশি কষ্ট পাবে যখন সত্যিটা জানতে পারবে। আমি আপুর সাথে খারাপ কিছু করতে চাইনি। আমি আপুর শরীরে জ্বর দেখে তার মাথায় পট্টি লাগিয়ে দিয়েছিলাম। তখন হঠাৎ বিদ্যুৎ চলে যায়। গরমে অসহ্য লাগার কারণে জার্সিটা খুলে রাখি। যদি বিশ্বাস না হয়, আপুর টেবিলে পানির বাটি আর পট্টি আছে, দেখে নেবেন। একটা জিনিস ভেবে খুব কষ্ট পেয়েছি মা, তুমিও আমাকে বুঝলে না। আমি অনেক দূরে চলে গেলাম মা, নিজের খেয়াল রাখিও, আমাকে ক্ষমা করে দিও। ইতি, তোমার কুলাঙ্গার ছেড়ে। চিঠিটা ডাইনিং টেবিলের উপর রেখে একটা ব্যাগে কিছু কাপড় ও প্রয়োজনীয় কাগজপত্র আর মোবাইল ফোনটা নিয়ে কোনো এক অজানা গন্তব্যের উদ্দেশ্যে হারিয়ে গেলাম। তখন সময় রাতে 11টা থেকে বেশি হবে। জনশূন্য রাস্তা, শুধু দুই কি একটা গাড়ি চলাচল করছে। খুব কষ্ট হচ্ছিল এইটা ভেবে যে নিজের জনম দুঃখিনী মা নিজের সন্তানকে চিনতে পারল না। আপু সে আগে থেকে আমাকে অবহেলা চোখে দেখত। আজকে নিজের পরিবারের আপন মানুষগুলো আমাকে চিনতে পারল না। কষ্টে বুকটা ফেলে যাচ্ছে, চোখের নোনা পানি অনবরত ঝরে চলেছে। আর শরীরের মধ্যে প্রচণ্ড জ্বালাপোড়া করতেছিল। হাতের মধ্যে ফেলে যাওয়ার স্থানে রক্ত জমাট বেঁধে গেছে। হাঁটতেছি আর ভাবতেছি, আর কোনোদিনও ফিরবো না, চলে যাবো অনেক দূরে, থাকবো না আর কারোর চোখের অবহেলিত হয়ে। তারপর মোবাইল থেকে সিমটা খুলে ফেলে দিলাম, যাতে কেউ আর যোগাযোগ করতে না পারে। তারপর হাঁটতে হাঁটতে বাস স্টেশনের সামনে গিয়ে থামলাম। পকেটে দেখলাম সব মিলিয়ে 700 টাকার মতো আছে। আমি কুমিল্লা থেকে ঢাকার টিকিট কেটে নিলাম, কিন্তু কোথায় থাকবো তা নিজেরও জানা নেই। এটা ভাবলাম যে কেউ থাকুক বা না থাকুক, আমার রব তো আমার সাথে আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। টিকিট কাটার পর যে টাকাগুলো ছিল তা দিয়ে কিছু ওষুধ নিয়ে খেয়ে নিলাম পাশের একটা ফার্মেসি থেকে। তারপর বাসে উঠে গেলাম। 12টার দিকে বাস স্টেশন থেকে ঢাকার দিকে রওনা দিল। তারপর চোখ দুটো লেগে আসে, আর কিছু মনে নেই। সকালে, এই যে ভাইয়া উঠেন, বাস আপনার স্টেশন চলে এসেছে। ভাইয়া ঢাকা কি চলে এসেছে? জি ভাই। বাইরে চোখ মেলে দেখি সকাল হয়ে গেছে। আমি নিচের ব্যাগ নিয়ে নেমে পড়লাম। তারপর সামনের দিকে হাঁটতে লাগলাম। সব কিছু কেমন যেন অজানা কোনো জায়গার মতো লাগছিল। চারদিকে গাড়ি ছোটাছুটি, যে যার ব্যস্ততা নিয়ে ছুটছে। আমি সামনে হেঁটে একটা চার দোকানের সামনে গেলাম, কারণ কালকে রাত থেকে কিছু খাওয়া হয়নি, তাই প্রচণ্ড খিদে পেয়েছে। পকেটে হাত দিতে দেখি 57 টাকা আছে। আমি দোকান থেকে 2টো বান আর 1 কাপ চা খেয়ে নিলাম। 4 বানের টাকা দিয়ে সামনের দিকে হাঁটতে লাগলাম। এভাবে হাঁটতেছি, কোথায় ফুটপাতে বসে আছি। এভাবে মসজিদে জোহরের আজান হলো। আমি মসজিদে গিয়ে উঁচু করে নামাজ পড়লাম। নামাজ শেষ করে আল্লাহর কাছে অশ্রুভরা নয়নে আল্লাহর কাছে দোয়া চাইলাম। আব্বু আম্মুর জন্য দোয়া চাইলাম, যত অবহেলাই করুক না কেন, তারা তো আমার জন্মদাতা। তারপর মসজিদ থেকে বের হয়ে একটা গাছের নিচে গিয়ে বসলাম। আর এইভাবেই আসর, তারপর মাগরিব, তারপর এশা ওয়াক্ত কেটে গেল। আমি সবগুলো নামাজ আদায় করলাম। 1 ওয়াক্ত নামাজ কাজে করিনি। এখন রাত প্রায় 10টা থেকে বেশি হবে। আমি হাঁটতে হাঁটতে একটা নিস্তব্ধ জায়গায় গিয়ে একটা কংক্রিটের বিমের ওপর বসে আছি। মানুষ তেমন একটা নেই, জায়গাটা একটু নিঝুম টাইপের। রাস্তার পাশে ল্যাম্পপোস্ট আছে, তাই অন্ধকার তেমন একটা নেই। আমার ক্ষুধা পেয়েছে প্রচুর, কিন্তু পকেটে কোনো টাকাও নেই যে কিছু কিনে খাবো। তখন আশেপাশে কারো চিৎকারের শব্দ শুনতে পেলাম। আওয়াজগুলো ছিল ঠিক এই রকম, আমাকে ছেড়ে দাও, বাঁচাও, শুনে মেয়েলি কণ্ঠের মতো লাগলো। আমি আর কিছু না ভেবে আওয়াজ শোনা মাত্র তা লক্ষ্য করে সামনের দিকে গেলাম। গিয়ে দেখি একটা ছেলে মেয়ের সাথে ব্যাগ নিয়ে হাতাহাতি করতেছে। আমি এগিয়ে গিয়ে ছেলেটাকে বললাম, ওনাকে ছেড়ে দে, নয়তো ভালো কিছু হবে না বলে দিলাম।
আমার কথা শুনে ছেলেটা আমার দিকে ফেরে। এই তুই কে রে? আমার কাজে বাধা দিতে আইসস? তোর যদি জানের মায়া থাকে এখান থেকে কাইটা পর। এইবার কিছু না বলে আমি ছেলেটার নাক বরাবর একটা ঘুষি মারি। ঘুষির ধাক্কা সামলাতে না পেরে ছেলেটা ব্যাগ সহ নিচে পড়ে যায়। আমি ছেলেটার হাত থেকে ব্যাগ নেওয়ার জন্য ছেলেটার দিকে গেলাম। তার হাত থেকে ব্যাগটা নিয়ে আমি মেয়েটির দিকে এগিয়ে গেলাম। তার হাতে ব্যাগটা তুলে দিচ্ছি। হঠাৎ মাথার পেছনে কিছু দিয়ে আঘাত এসে লাগলো। আমার মাথায় প্রচণ্ডভাবে ঘুরতেছিল। তখন পেছনে ফিরে দেখলাম ছেলেটা হাতে লাঠি না রড এরকম কিছু দেখা যাচ্ছিল। সামনের দিকে এগিয়ে যেতে আমি নিচে ঠাস করে পড়ে যাই। আর কিছু মনে নেই। যখন ছেলেটার কাছ থেকে ব্যাগটা নিয়ে মেয়েটার দিকে এগিয়ে গেলাম, ছেলেটা পিছন থেকে উঠে পাশে একটা শুকনো ডাল নিয়ে আমার মাথার পেছনে আঘাত করে। এরপর আমি মাথা ঘুরে পড়ে যাই। আমাকে এইভাবে পড়ে যেতে দেখে ভয় পেয়ে ছেলেটা পালিয়ে যায়। আর তাদের চেহারাগুলো রাত হওয়ার অস্পষ্ট বোঝা যাচ্ছিল, তাই তাদের সম্পর্কে আর কিছু জানা নেই। 17 দিন পরে চোখ খুলে নিজেকে একটা রুমের মাঝে আবিষ্কার করলাম। চারপাশটা কেমন যেন অপরিচিত মনে হচ্ছে। রুমটা দেখে হাসপাতালের রুমের মতো মনে হচ্ছিল। মাথায় একটা ব্যান্ডেজের কাপড় মোড়ানো, মাথায় ঝিমঝিম করতেছিল। বেড থেকে উঠে জানালার দিকে এগিয়ে গেলাম। বাহিরে ব্যস্ত নগরীর দৃশ্য দেখা যাচ্ছে। পেছন থেকে রুমে কারোর প্রবেশের অবস্থা টের পেলাম। পেছন ফিরে দেখে নার্স। আরে আরে, আপনি বেড থেকে উঠলেন কেন? আর আপনি কখন এখানে গেলেন? আপনার এখন রেস্ট দরকার। নার্স আমাকে ধরে বেডে নিয়ে গেল। আমি ঠিক আছে, কিন্তু আমি এখানে কিভাবে আসলাম আমাকে একটু দয়া করে বলবেন? আপনার মাথায় আঘাত লেগেছিল, আপনার অপারেশন হয়েছিল, আর আপনাকে একজন মেয়ে এখানে নিয়ে এসেছিল। মেয়ে নিয়ে এসেছিল? আচ্ছা, ওনার বয়স কত ছিল? আর আমার সম্পর্কে উনি কি পরিচয় দিয়েছিলেন? বয়স 20-22-এর মধ্যে হবে। আর আপনাকে ওনার ভাইয়ের পরিচয় দিয়েছিলেন। আর উনি আপনার ব্লাডিং হয়ে রক্তক্ষরণ হয় আপনার অপারেশনের সময় রক্ত দিয়েছিলেন। উনি আপনাকে প্রত্যেক দিন এসে খবর নিতেন। ও আচ্ছা। এর মধ্যে রুমে একজন 20 থেকে 22 বছরের একজন মেয়ে প্রবেশ করলেন। এই তো আপনার বোন এসে গেছে। এর মধ্যে নার্স রুম থেকে বের হয়ে চলে গেল। তোমার এখন কেমন লাগছে? ঠিক আছো তো? আলহামদুলিল্লাহ, আমি এখন ভালো আছি। কিন্তু আমার কথাটি শুনে মেয়েটি, অপেক্ষা করো, আমি সব বলতেছি। আসলে ওই দিন যখন আমি একটা কাজে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, প্রথমে কেউ ছিল না। হঠাৎ পেছনে ওই ছেলেটা আমার পিছু করে এক পর্যায়ে ছেলেটা আমার হাতে থাকা ব্যাগ নিয়ে ধস্তাধস্তি শুরু করে। ব্যাগের মধ্যে আমার কিছু গুরুত্বপূর্ণ ফাইল আর ডকুমেন্ট ছিল, তাই আমি ব্যাগটা দিতে চাইনি। এরপর সাহায্যের জন্য ডাকাডাকি শুরু করি। তারপর তুমি আমাকে বাঁচাতে আসো। ছেলেটার হাত থেকে ব্যাগ এনে আমাকে দিচ্ছিলে। তখন ছেলেটা তোমাকে পেছন থেকে মাথায় আঘাত করে। তারপর তুমি নিচে পড়ে যাও। তোমার মাথা থেকে তখন প্রচুর পরিমাণ রক্তক্ষরণ হচ্ছিল। তারপর হাসপাতালে নিয়ে আসি। তোমার মাথায় অপারেশন হয়। আজকে 17 দিন পরে তোমার জ্ঞান ফিরল। কি বলেন, 17 দিন অজ্ঞান ছিলাম? জীবনে 17টি দিন চলে গেল আর আমি। মন খারাপ করো না, বেঁচে আছো, এতটুকু আল্লাহর কাছে শুকরিয়া। আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব। আপনার কাছে ঋণী হয়ে থাকবো যে আপনি আমার এত বড় উপকার করলেন। এখানে ধন্যবাদ দেওয়ার কিছু নেই। তুমি আমাকে বাঁচাতে গিয়ে নিজের জীবন সংকট রেখেছিলে, আর আল্লাহ না করুক তুমি তো মারা যেতে পারতে। আচ্ছা, তুমি এখন রেস্ট করো, আমি তোমার জন্য বাহির থেকে খাবার নিয়ে আসি। আর কোনো দরকার প্রয়োজন হলে নার্স আছে, তাদেরকে বলবে। আপু, আপনার নামটাই তো জানা হলো না। আমার নাম তিথি ইসলাম, তুমি তিথি আপু বলে ডাকতে পারো। আর তোমার নাম কি? আপু, আমার নাম মোহাম্মদ মুত্তাকিন সামিন। আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, আমি আসতেছি। তারপর তিথি আপু চলে গেল। আমি শুয়ে পড়লাম। আর পরিবারের কথা মনে পড়তে আমার মনটা খারাপ হয়ে যায়। আজকে এমন হতো না যদি না আব্বা মো আমাকে ভুলটা না বুঝতো। এইসব ভাবতে ভাবতে আমার চোখে নোনা জল এসে টলমল করে ঝরতে থাকে। অন্যদিকে বাড়িতে 16 দিন আগের ঘটনা। আম্মু আমার লেখা চিঠিটা পড়ে তারিনাপুর রুমে গিয়ে দেখে টেবিলে পানির বাটির সাথে পড়ে আছে তার ভাঁজ করা সেই পট্টিটা। কান্নায় ভেঙে পড়ে। সবাই যখন যতটা জানতে পারে তখন সবার মুখে দুঃখের ছাপ। বাবাও আজকে কান্না করতেছে। নিজের সন্তানের কথাটা না শুনে ভুল বুঝে তাকে বেদরম প্রহার করেছেন, ঘর থেকে তাড়িয়ে দিয়েছেন। মোবাইলে কোনো সংযোগ দেওয়াও সম্ভব হচ্ছে না। আমার বন্ধুরা আমার খবর না পেয়ে আমার বাড়িতে এসে জানতে পারে এই অবস্থা। আলিশা আমাকে কলে না পেয়ে
আসাদের কাছে থেকে আমার খবর জিজ্ঞেস করে। আসাদ আরিশাকে প্রথমে কিছু না বললেও পরে তার কাছে সত্যটা খুলে পড়ে। ঘটনাটি শোনার পর নিজের কান্না থামিয়ে রাখতে পারেনি। আর বাড়িতে তখন খালা আর খালু সব ঘটনা জানতে পারে। খালা মাকে সান্ত্বনা দিচ্ছে। এই 16 দিনে আব্বু, খালু আর আমার বন্ধুরা আমাকে অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু কোথাও খুঁজে পায়নি আমাকে। বর্তমানে তিথি আপুকে আবার রুমে ঢুকে দেখি। আমি আমার চোখে পানি মুছে ফেলি, যাতে উনি আবার কিছু যাতে না বুঝতে পারে। সামিন, তোমার কি কিছু হয়েছে? তোমার চোখে পানি কেন? না, কোথায়, এমনি কিছু হয়নি আপু, মিথ্যা বললাম। আচ্ছা, তোমার পরিবারের কেউ আসেনি কেন আজকে এতদিন হয়ে গেল? আসলে আমার কেউ নেই এই দুনিয়ায়, মিথ্যা বললাম। ও আচ্ছা, আমি দুঃখিত, বুঝতে পারিনি। আর কেউ নেই তো কি হয়েছে, আল্লাহ আছে। আচ্ছা আপু, একটা কথা বলবেন? বলো। আপনি আমাকে চেনেন না, জানেন না, কেন এভাবে দেখাশোনা করছেন? আর আমি একজন অপরিচিত মানুষ। তুমি তো ওই দিন আমাকে সাহায্য করেছো, তাই তোমাকে আমি দেখা আমার কর্তব্য। হয়েছে, আর কিছু বলতে হবে না। আর তুমি কি করো, কোথায় থাকো? কিছু না বলে ভাবতেছি কি বলবো। কোথায়, উত্তর দাও। নিশ্চয় হয়ে থাকতে দেখে। আসলে আপু, কোনো সমস্যা হচ্ছে তোমার? তারপর আমার সাথে ঘটে যাওয়া পুরো ঘটনাটা তিথি আপুকে বলি। আমার কথা শুনে ওনার চোখে পানি চলে আসে। হঠাৎ মাথার পিছনে ব্যথা শুরু হলো। আমি আব্বুকে বলতে উনি দ্রুত গিয়ে ডাক্তারকে ডেকে নিয়ে আসেন। তারপর কিছু মেডিসিন দেন, সাথে কথা কম বলে রেস্ট নিতে বলেন। আমি বেডে শুয়ে পড়ি। এভাবেই আরও 2 দিন থাকার পর আমাকে বাড়িতে নিয়ে যেতে দেওয়া হলো। আমি হাসপাতালের বিল নিয়ে আব্বুকে বলে উনি আমাকে এসব বিষয়ে ভাবতে একদম নিষেধ করেন। আমার কিছু না বাড়িয়ে বাহিরের দিকে চলে যাচ্ছিলাম, তখন আবার আপু আমাকে ডাকে। শামিন, তুমি কোথায় যাচ্ছ? কোথায় আর, যেদিকে দু চোখ যাই ওই দিকে যাব। আচ্ছা, তুমি যাচ্ছ ভালো কথা, তা থাকবে কোথায় তুমি? থাকতে পারবো, যার কেউ নেই তার তো রব আছে। তুমি আরমার সাথে যাবে, একদম আর কথা আমি শুনতে চাই না, এটা শেষ। আমি আর ওনার জোরাজুরিতে না করতে পারলাম না। তারপর ওনার বাসায় গেলাম। দরজা দিয়ে ঘরে প্রবেশ করতে একজন মধ্যবয়স্ক লোককে দেখতে পেলাম। দেখি তিথি আপুর বাবার মতো মনে হলো। আমি লোকটার সামনে গিয়ে সালাম দিলাম। বাড়ির ভেতরটা একদম রাজপ্রাসাদের মতো সাজানো দেখেই বড়লোক মনে হলো। তিথি আপু ওনার সাথে আমার পরিচয় করে দিলেন। আমি ওনাকে সাহায্য করা সহ সব ঘটনাই খুলে বললেন। এর মধ্যে একজন মহিলা এলেন। আমি ওনাকে দেখা মতো সালাম দিলাম। সালামের জবাব দিয়ে, তাহলে তুমি সেই ছেলে না যে ওই দিন তিথিকে সাহায্য করেছিলে? তিথি আপু আমাকে ওনার সাথে পরিচয় করে দিলেন। এটি ওনার মা ছিল। তারপর আপু আমাকে নিয়ে দোতলায় একটা রুমের দিকে নিয়ে গেলেন। রুমে ঢুকে রুমটা দেখতে লাগলাম। পুরো রুমটা একদম সুন্দর করে সাজানো। তারপর আপু আমাকে সব বুঝিয়ে দিয়ে তিনি নিচে চলে গেলেন। আমি ঘুরে ঘুরে রুমটা দেখতে থাকি। রুমটার মধ্যে দেয়ালে একটা টাঙানো ছবি দেখে আমি পুরোপুরি অবাক হয়ে যাই। টাঙানো ছবিতে হুবহু আমার কার্বন কপির মতো একটি ছবি দেখতে পেলাম। আমার বিশ্বাস হচ্ছিল না যে আমার ছবি এখানে কি করে এলো। তাছাড়া এনারা আমাকে চেনে কিভাবে? আরও নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মাথায়। ভাবলাম আপু আসলে তখন জিজ্ঞাসা করা যাবে। তাই আমি আর কিছু দিকে খেয়াল না করে বাথরুমে গিয়ে ফ্রেশ হওয়ার জন্য চিন্তা করলাম। বাড়ি থেকে আসার পর যে কাপড় সাথে করে নিয়ে এসেছি তা থেকে কাপড় বের করে নিয়ে ফ্রেশ হতে চলে গেলাম। তাই আর কাপড়ের জন্য সমস্যা হলো না। ফ্রেশ হয়ে বের হয়ে বিছানায় গিয়ে বসলাম। তারপর ভাবলাম বন্ধু রাপির সাথে যোগাযোগ করে পরিবারের খবর নেওয়ার কথা জিজ্ঞেস করব। কিন্তু ওই দিনে আপুকে সাহায্য করার ঘটনায় আমার মোবাইলটা হারিয়ে গিয়েছিল। তাই আর কারোর সাথে যোগাযোগ করতে পারছিলাম না। তারপর আর কি করব, তাই বসে থাকলাম এইভাবে। কিছুক্ষণ পর তিথি আপু রুমে প্রবেশ করলেন। ওনার আঙ্কেল আন্টিও ছিলেন। আমাকে দেখা মাত্র, বাবা, আমার তোমাকে কিছু কথা বলার ছিল। অবশ্যই আঙ্কেল, বলুন। আসলে বাবা, তোমার মতো আমাদের একটা ছেলে ছিল, তার নাম আয়মান। সবকিছুই ঠিকঠাক চলতেছিল, কিন্তু 6 মাস আগে একদিন বন্ধুদের সাথে ঘুরতে গিয়েছিল। সবাই ঠিকই ফিরে এসেছিল, কিন্তু আয়মান সেই দিন ফেরেনি। ফিরেছিল তার রক্তমাখা দেহটা। কথাগুলো বলার সময় আঙ্কেলের আন্টি চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরতেছিল। আঙ্কেল, আয়মানের কি হয়েছিল? আমি ভরাকান্ত কণ্ঠে বললাম, বাবা, তার বন্ধুদের জিজ্ঞেস করেছিলাম আয়মানের সাথে কি হয়েছিল। আয়মান রাস্তা দিয়ে যখন তার বন্ধুদের সাথে হাঁটতেছিল
তখন নাকি সে একটা 6 বছরের বাচ্চা গাড়ির সামনে চলে আসে। সে বাচ্চাটাকে বাঁচাতে গিয়ে একটা ট্রাক এসে তাকে ধাক্কা দেয়। এই ঘটনায় বাচ্চাটা কিছুটা আহত হলেও প্রাণে বেঁচে যায়, কিন্তু আয়মানের মাথায় আঘাত লাগার কারণে সে ঘটনাস্থলেই। আঙ্কেল কান্নাজড়িত কণ্ঠে বলে কথাগুলো। আসলে আমি বসে পাইনি, দুঃখিত। সমস্যা নেই বাবা, জন্ম মৃত্যু সব তো আল্লাহর থেকেই আসে। আমাদেরকে তোমার ব্যাপারে তিথি সব কিছুই বলেছে। তোমার ঘটনা শুনে আমাদেরও খারাপ লেগেছে, তাই আমরা চাই যে তুমি আমাদের সাথে থাকো। তোমার এখন পড়াশোনা করার বয়স, তুমি পড়াশোনা করো, পাশাপাশি তুমি চাইলে আমাকে অফিসে টুকটাক সাহায্য করবে। দয়া করে না করো না বাবা, তুমি আমাদের সাথে থাকলে যেন আমাদের ছেলে আমাদের কাছে আছে মনে হবে। না করবে না বাবা। কিন্তু আন্টি। কোনো কিন্তু নয়, তুমি আমাদের সাথে থাকবে, এটাই ফাইনাল। ভাবলাম এমনি কোথাও তো আর থাকার জায়গা নেই, তারপরে তো তাদের জোরাজোরিতে আর না করতে পারলাম না। তারপর আঙ্কেল আন্টি চলে গেলেন, সাথে আন্টি নিচে নাস্তা করতে ডেকে গেলেন। আন্টি আর আঙ্কেল যাওয়ার পর আমি তিথি আপুকে ডেকে দেয়ালে টাঙানো ছবিটির ব্যাপারে জিজ্ঞেস করলাম। আপু আমাকে ওনার ভাইয়ের সম্পর্কে বলতে লাগলেন। এরপর আবার আন্টি নাস্তা করার জন্য ডাক পড়ল। আমি আর আপুকে হালকা কিছু খেয়ে নিলাম। খাওয়া শেষ করে আমি আপুকে পুরো বাড়িটা ঘোরাতে বললাম। তিনি আমাকে পুরো বাড়িটা ঘুরে দেখালেন। তারপর রুমে এসে একটু বিশ্রাম নিলাম। এরপর জোহরের আজান হলো। আমি অজু করে নামাজ পড়ে নিলাম। নামাজ শেষ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম যে আমাকে এত বড় বিপদ থেকে হেফাজত করার জন্য। মোনাজাত শেষ করে বিছানায় গিয়ে বসি। কিছুক্ষণ পর তিথি আপু রুমের সামনে এসে, শামিন কি করতেছো? কিছু না আপু, নামাজ শেষ করে বসে আছি। ও আচ্ছা, ভালো। আপু কিছু মনে না করেন তো একটা কথা বলতাম। বলো। আপনার মোবাইলটা দেওয়া যাবে? একটা কল করতাম। এই নাও। আমি আপুর কাছ থেকে মোবাইল নিয়ে আমার বন্ধু রাফি নাম্বারে একটা কল দিলাম। রিং হচ্ছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছিস রাফি? আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু আপনি কে আর আমার নাম জানলেন কিভাবে? আমি শামিন। কি রে হারামি, তুই এইভাবে আমাদের রেখে চলে গেলি? তুই এখন কোথায়? কেমন আছিস বন্ধু? আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আমি ঠিক আছি। আমার আব্বু আম্মু কেমন আছে রে? ওনারা কেউ ভালো নেই। তুই চলে যাওয়ার পর আন্টি যখন তোর চিঠিটা পেয়ে যখন সত্যটা জানতে পারে, তখন থেকে তিনি অনেক কষ্ট পেয়েছেন। আর এখনও তেমন আগের মতো হাসি খুশি নেই। আর তুই চলে যাওয়ার পর আঙ্কেল আর আমরা অনেক খোঁজাখুঁজি করেছিলাম, কিন্তু তোকে আর শেষ পর্যন্ত পাওয়া যায়নি। আচ্ছা, আরিশা মেয়েটা কেমন আছে রে? তুই যাওয়ার পর আরিশা মেয়েটা অনেক কষ্ট পেয়েছে, আর আগের মতো নেই। কারোর সাথে মিশে না, কথা বলে না। আমাদের সাথে কথা বলে শুধু তোর কথা জিজ্ঞেস করে। আর এখন ঠিকমতো কলেজেও আসে না, সারাক্ষণ তোর ফেরার অপেক্ষা করে। আসলে মেয়েটা সত্যি অনেক ভালোবাসতো। আসলে আমি তাকে এভাবে কষ্ট দিতে চাইনি। আমি বা কি করব, পরিস্থিতি আমাকে বাধ্য করেছে। তোরা সবাই কেমন আছিস? আছি আলহামদুলিল্লাহ, কিন্তু তোকে খুব মিস করি রে ভাই। ভাই তুই চলে আয় আমাদের কাছে। তোর পরিবারের সবাই সত্যটা জানার পর তোকে ফিরিয়ে আনার জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু তোর কোনো খবর পাওয়া যায়নি। ভাই তুই ফিরে আয়, সব কিছু ঠিক হয়ে যাবে। এখন আর সম্ভব নয়। আর তোর কাছে আমি যে ফোন করেছি এটা কাউকে বলবি না, তোর কাছে অনুরোধ রইল। আচ্ছা, বলবো না। আর শেষ একটা কথা রাখতে পারবি? বল। আমার আব্বা আম্মু আর আমার বোনটার খেয়াল রাখিস। আর আমি তোর সময় মতো যোগাযোগ করব। আর নিজের খেয়াল রাখবি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ভালো থাকিস। আমার জন্য দোয়া করবি। আর আরিশাকে একটু বোঝাবি। আল্লাহ হাফেজ। তারপর কলটা কেটে দিলাম। পরিবারের আর আরিশার অবস্থার জন্য খারাপ লাগছিল নিজের কাছে। আপুকে আমি ফোন দিলাম। আপু আমার অবস্থা বুঝতে পেরে আমাকে সান্ত্বনা দেন। তারপর আপু আমাকে নিয়ে খাবারের জন্য নিচে চলে আসলেন। সবাই মিলে টেবিলে বসলো। আমাকে দেখে, আঙ্কেল। বাবা আসো, বসো। এই তো আছে। তুমি তো পড়ালেখা চালিয়ে যেতে চাও? জি আঙ্কেল। তাহলে তুমি কালকে তিথির সাথে ভর্তির জন্য কলেজে যাবে। আমি প্রিন্সিপালের সাথে কথা বলে দিব। ঠিক আছে আঙ্কেল। আসলে আপনার আমার জন্য এত কিছু করেছেন, আমি কি করে যে কি দিয়ে যে আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করব। কিছু লাগবে না, মনে করো এটাই আমরা আমাদের ছেলের জন্য করছি। তিথি তুমি শামিনকে নিয়ে যাবে, কেমন? আচ্ছা বাবা। এরপর সবাই খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ কথা বলে চলে আসি রুমে।
রুমে এসে কিছু মেডিসিন নিয়ে বিছানায় গিয়ে শরীরটাকে নিদ্রায় এলিয়ে দিই। এরপর বিকেলে ঘুম ভেঙে যায়। বিছানা থেকে উঠে ঘড়িতে দেখি 4:20। তাই বাথরুম থেকে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হওয়ার সময় একসাথে অজু করে চলে আসি। এসে আজানের জন্য অপেক্ষা করি। এরপর আজান হলো, নামাজ শেষ করলাম। এর মধ্যে আপু রুমে আসে। শামিন, তোমার নামাজ শেষ হয়েছে? আপু, শেষ হলো মাত্র। আচ্ছা, তাহলে একটু শপিং করতে যেতে হবে। তুমি নিচে যাও, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি আসতেছি। তারপর আপু চলে গেল। আমি মোনাজাত শেষ করে নিচে চলে গেলাম। আবু নিচে প্রস্তুতি নিয়ে বসে আছেন। আমি আসার পর তিনি আমাকে নিয়ে গাড়ি নিয়ে বের হন। আমি বসে আছি, আপু ড্রাইভ করছিল। এটা ওটা নিয়ে কথা বলতে বলতে আমরা শপিং মলের সামনে এসে পৌঁছালাম। আপু গাড়ি পার করে আমাকে নিয়ে মলে প্রবেশ করলেন। তিনি প্রথমে একটা জেন্টসের দোকানে গেলেন। আমি বারণ করা সত্ত্বেও আমার জন্য 2টি টি শার্ট আর 2টি প্যান্ট, সাথে 2টি গেঞ্জি নিলেন। তারপর একটা মোবাইলের শোরুমে ঢুকলেন। আমার জন্য আবার মোবাইল কিনলেন। দাম বেশি না, 38K মতো হবে। আমি তো নিতে যাচ্ছিলাম না, জোর করে নিয়ে দিলেন। আমি আর কিছু বলতে পারলাম না। তারপর একটি রেস্টুরেন্টে গেলাম। খাওয়া দাওয়া করে গাড়ি নিয়ে বাসার দিকে রওনা দিলাম। বাসায় আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়। আমি নিজের সাথে কাপড়গুলো নিয়ে চলে আসি নিচের রুমে। মোবাইলে আপুর কাছে থেকে যায়। আমি রুমে এসে ফ্রেশ হয়ে অজু করে নামাজটা পড়ে নিলাম। তারপর নিচে গেলাম। আন্টি আমাকে দেখে, স্বামী নাচো, নাস্তা করে নাও। আন্টি, আমি আর আপু বাড়ি থেকে খেয়ে এসেছি, এখন কিছু খাবো না। আচ্ছা, ভালো করেছো। আঙ্কেল কোথায় আন্টি? তোমার আঙ্কেল অফিসের মিটিংয়ে গেছে। ও আচ্ছা, আপু কোথায়? ওনাকে দেখতে পাচ্ছি না যে। মনে হয় রুমে আছে, তুমি গিয়ে দেখে আসো। আচ্ছা ঠিক আছে। আন্টির সাথে কথা শেষ করে আপুর রুমের দিকে গেলাম। রুমের সামনে গিয়ে, আপু আসতে পারি? আরে শামিন, আসো। এতে আবার পারমিশন নেওয়া লাগে নাকি? তারপর আপুর রুমে প্রবেশ করলাম। রুমটা দেখে বলতে হবে চমৎকার, কারণ ভেতরে সুন্দর করে গোছানো আর সাথে নিয়ন আলোর সাজানো। দেখলাম একটা শোপিস, মধ্যে বইয়ের মেলা। মনে হয় আপু বই পড়তে পছন্দ করে। সব কিছু মিলে বলতে হবে আপুর পছন্দ আছে বটে। কি করেন আপু? কিছু না, বসে একটা উপন্যাস পড়তেছি। দাঁড়িয়ে আছো কেন? বসো। ঠিক আছে, আপনি কি বই পড়তে পছন্দ করেন নাকি? পড়তে ভালো লাগে, আর অবসর সময় কাটাতে বই পড়ি। কেন হঠাৎ এই প্রশ্ন? না, আপনার শোপিসে বই ভর্তি হয়েছে, তাই বললাম আর কি। ও আচ্ছা। আর আপনার রুমটা কিন্তু খুব সুন্দর লাগছে। ধন্যবাদ। আচ্ছা, তোমাকে তো ফোনটা দেওয়া হলো না। আমি একটা সিম নিয়ে দিছি, যাতে তুমি যোগাযোগ করতে পারো। মোবাইলটা আমার হাতে এগিয়ে দিয়ে বলেন, ধন্যবাদ আপু। আর কালকে সকালে রেডি থাকবে, তোমাকে নিয়ে কলেজে যেতে হবে। আচ্ছা ঠিক আছে। তারপর আমি আপুর রুম থেকে বের হয়ে নিজের রুমে গেলাম। নতুন মোবাইল, তাই সব কিছু চেক আপ করে দেখতে লাগলাম। তারপর এটা ওটা চেক করতে করতে এসার আজান হলো। আমি মোবাইল রেখে উঁচু করে নামাজ পড়তে চলে গেলাম। নামাজ শেষ করে উঠে আবার বিছানায় গিয়ে মোবাইল নিয়ে আবার একটু বসলাম। কিছুক্ষণ মোবাইল টেপার পর মোবাইলটা রেখে দিলাম। এই বাড়িতে আসার পর সব কিছু দেখা হয়েছে, শুধু ছাদ ছাড়া। তাই ভাবলাম ছাদের ওপর থেকে ঘুরে আসলে ভালো লাগবে। আর দেরি না করে ছাদে চলে গেলাম। ছাদে একটা শীতল পরিবেশ বিরাজ করতেছিল। জ্যোৎস্না নেই, কিন্তু মৃদু বাতাস আছে। আমি এদিক ওদিকে ঘুরে দেখলাম। ছাদে একপাশে একটা বসার জায়গা আছে, আর ছাদে অনেকগুলো ফুলের গাছ লাগানো আছে। কি ফুল তা সঠিকভাবে বলা যাচ্ছে না, কারণ রাতে অন্ধকার। তাই আপনাদের কারো জানার ইচ্ছা থাকলে বলেন, জানিয়ে দেব। আমি গিয়ে রেলিংয়ের পাশে গিয়ে দাঁড়িয়ে আছি, আর ব্যস্ত নগরীতে ভেসে আসা শীতল বাতাস উপভোগ করছি। আকাশে আজ তারাগুলো জ্বলজ্বল করে আমার দিকে তাকিয়ে আছে। এভাবে অনেকক্ষণ থাকার পর পেছনে কারো আসার শব্দ শুনলাম। শামিন, তুমি এখানে? কখন থেকে তোমাকে খুঁজতেছি। রুমে গেলাম, দেখলাম নাই। এরপর নিচে দেখলাম, তাও নাই। এরপর ছাদের দিকে আসতে দেখি ছাদের দরজা খোলা। এসে দেখি তুমি এখানে। রুমের মধ্যে ভালো লাগতেছিল না, তাই একটু ভাবলাম ছাদ থেকে ঘুরে আসলে ভালো লাগবে, তাই এখানে। আচ্ছা, ভালো করেছো। এখন চলো, নিচে খেতে ডাকছে। ঠিক আছে চলেন। তারপর আপু আর আমি নিচে চলে আসি। আঙ্কেল অফিস থেকে ফিরে আমাদের জন্য অপেক্ষা করতেছেন। তারপর সবাই একসাথে বসে খাওয়া দাওয়া শেষ করলাম। এর মাঝে টুকটাক কথা বললাম। তারপর রুমে চলে আসলাম। মোবাইলে অ্যালার্ম দিলাম সকালে, যাতে ফজরের নামাজ পড়তে পারি। এরপর ফ্রেশ হয়ে এসে বিছানায় দিলাম একটা ঘুম।
সকালে অ্যালার্ম বাজতেছে। অ্যালার্মের শব্দে ঘুমটা ভেঙে গেল। আমি বাথরুম থেকে ফ্রেশ হতে চলে গেলাম, সাথে অজু করে চলে আসি। তারপর ফজরের নামাজ শেষ করে বিছানায় গিয়ে শুইলাম। এর মধ্যে কখন যে চোখ লেগে আসে তার খবর ছিল না। স্বামী উঠো, কয়টা বাজে? জি। আরে উঠো, দেরি হচ্ছে, কলেজে যেতে হবে। তারপর উঠে গিয়ে হালকা ফ্রেশ হয়ে কলেজের জন্য রেডি হয়ে নিলাম। তারপর আমার সাথে নিয়ে আসা কিছু কাগজপত্রগুলো ছিল, সেগুলো নিয়ে নিচে চলে গেলাম। আঙ্কেল অফিসে যাওয়ার জন্য বসে আছে। আমি আর আবু গিয়ে নাস্তাটা সেরে ফেলি। আমার যাওয়ার সময় আঙ্কেলের সাথে একসাথে বের হলাম, কারণ আঙ্কেল অফিস আর কলেজের কিছুটা সামনে। এরপর আঙ্কেল আমাদের কলেজের সামনে নামিয়ে দিয়ে তিনি অফিসে চলে গেলেন। তারপর কলেজে গিয়ে প্রথমে ভর্তি কার্যক্রম শেষ করলাম। ভর্তি হতে কোনো সমস্যা হয়নি, কারণ আঙ্কেল প্রিন্সিপালের সাথে আমার বিষয়ে কথা বলে রেখেছিলেন। এরপর আপু আমাকে কলেজটা পুরো ঘুরে দেখালেন। তারপর তিনি ক্লাসে যাওয়ার আগে আমাকে ক্লাস করব কিনা জিজ্ঞেস করলেন। আজকে প্রথম আসলাম, তাই ক্লাস করার কোনো মানসিকভাবে প্রস্তুতি নাই, তাই আজকে আর ক্লাস করব না জানিয়ে দিলাম। আপু আমাকে ছুটি পর্যন্ত অপেক্ষা করতে বলে তিনি ক্লাস করতে চলে যান। আমি কলেজের ক্যান্টিনে গিয়ে অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ অপেক্ষা করার পর বিরক্তি লাগতেছিল, তাই পকেট থেকে মোবাইলটা বের করে চারপাশের দৃশ্য অবস্থা ক্যামেরা বন্দি করতে শুরু করলাম। ভাবলাম নতুন মোবাইল পেয়েছি, তাই টুকটাক ফটোগ্রাফি করলে মন্দ হয় না। তার উপর আমার আবার ফটোগ্রাফি করার শখ আছে। চারপাশে অনেকগুলো ছবি ক্যামেরায় বন্দি করলাম। এভাবে এদিকে ওদিকে ঘোরাঘুরি করতে করতে হঠাৎ একটা অপরিচিত একটা নাম্বার থেকে কল এলো। আমি কলটা রিসিভ করে, আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি তিথি বলতেছি। তুমি কোথায় আছো এখন? আপু, আমি ক্যান্টিনের দিকে আছি। আচ্ছা, তুমি ওইখানে থাকো, আমি আসতেছি। কল কেটে দিল আপু। আমি কিছুক্ষণ কথা বলার পর আপু এসে আমার সামনে হাজির। সাথে আরো কয়েকজন মেয়ে আছে, মনে হয় আপুর বান্ধবী হবে। আপু এত তাড়াতাড়ি চলে আসলেন যে? আজকে তেমন একটা গুরুত্বপূর্ণ ক্লাস নেই, তাই চলে আসলাম। তাহলে তুমি সেই ছেলে না যে ওই দিন তিথিকে সাহায্য করেছিলে? মেয়েগুলোর মধ্যে দেখে একজন বলে উঠলেন। এরপর আপু আমাকে তার বান্ধবীর সাথে পরিচয় করে দিলেন। আমি তাদের সাথে তেমন একটা কথা বলিনি, যা জিজ্ঞেস করেছিল তারই উত্তর দিয়েছি। এর বাইরে একটি কথা বলছি না। এরপর আপু আর আমি তার বান্ধবীদের সাথে কথা বলে বিদায় নিলাম। এরপর সামনের দিকে যাচ্ছে। আপু বলে উঠল, আচ্ছা, এখন কি বাসায় যাবে নাকি অফিসের দিকে যাবে? ভাবলাম বাসায় গিয়ে তো কোনো কাজ নেই, তাই আঙ্কেলের অফিস থেকে ঘুরে আসাটা বেটার হবে। অফিসটা দেখে আসলে ভালো হয়। তারপর কলেজ থেকে বের হয়ে আঙ্কেলের অফিসের দিকে রওনা দিলাম। কলেজের থেকে অফিসে 5 মিনিটের রাস্তা ছিল, তাই হেঁটে অফিসে গেলাম। অফিসে দারোয়ান আপুকে দেখে, ছোট ম্যাডাম কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ ভালো। ভিতরে যান ম্যাডাম। তারপর আপু আমাকে নিয়ে সোজা আঙ্কেলের কেবিনে নিয়ে গেলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে তোমরা যে কখন আসলে এখানে? এই মাত্র আসলাম বাবা। ভাবলাম স্বামীনকে অফিসটা দেখিয়ে নিয়ে গেলে ভালো হয়। আর আজকে তেমন একটা গুরুত্বপূর্ণ ক্লাস ছিল না, তাই এখানে আসা। আচ্ছা, এসেছো, ভালো করেছো। আর সামিন, তোমার ভর্তির ব্যাপারে কোনো সমস্যা হয়নি তো? না আঙ্কেল, সবকিছু ঠিকঠাকভাবেই হয়েছে। এরপর আপু অফিসের সকল কর্মচারীবৃন্দদের সাথে আমার পরিচয় করে দিলেন। এভাবে আরও কিছুক্ষণ থাকার পর অফিস থেকে বের হয়ে বাসার দিকে রওনা দিলাম। বেলা তখন 12:30টার আশেপাশে হবে। বাসায় এসে নিজের রুমে গিয়ে একটা প্রশান্তির লম্বা গোসল ছেড়ে নিলাম। গোসলটা করার পর শরীরে একটু স্বস্তি ফিরে পেলাম। এর কিছুক্ষণ পর জোহরের আজান হলো। আমি অজু করে নামাজ পড়ে নিলাম। তারপর বিছানায় গিয়ে একটু মোবাইল নিয়ে ঘাটাঘাটি করতে লাগলাম। আজকে কলেজের মধ্যে ছবি তুলেছিলাম, এগুলোর মধ্যে কয়েকটি ছবি বেশ সুন্দর উঠেছিল। আমি এগুলো একটু ঘষা মাজা কালার অ্যাডজাস্ট করে নিলাম, কারণ এই ঘষা মাজা করার ফলে ছবি দেখতে একটু ভালো লাগে। তারপর মোবাইল রেখে দিলাম। এর মধ্যে আন্টির ডাক পড়লো খাওয়ার জন্য। তারপর খেতে চলে গেলাম। খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে আসি। রুমে এসে দিলাম একটি ঘুম। বিকেলে ঘুম থেকে উঠে আসরের নামাজ পড়ে আপুর কাছে গেলাম। আপু, আপনি কি ফ্রি আছেন? তেমন কিছু করতেছি না। কেন? না, একা একা রুমে ভালো লাগতেছিল না, তাই ভাবলাম ছাদ থেকে ঘুরে আসলে কেমন হয়। ব্যাপারটা মন্দ না। আচ্ছা চলো ঘুরে আসা যাক। তারপর আমি আর
তিথি আপু ছাদে চলে গেলাম। ছাদে কালকে রাতে এসেছিলাম যে তখন এখানে থাকা ফুলগুলো ভালোভাবে দেখিনি। এখানে তো বাহারি রকমের ফুল গাছে ভর্তি। আপু, এই ফুল গাছ কি আপনি লাগিয়েছেন? কেন? না, এমনি বললাম। আপু, আপনার কিছু চয়েস আছে বলতে হবে। আর ফুল গাছগুলো ছাদের সৌন্দর্য আরো বাড়িয়ে তুলেছে। তারপর আপু আমার বিভিন্ন বিষয়ে কথা জিজ্ঞাসা করছিল, আমিও প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছি। আপু, আমার ব্যক্তিগত জীবনের কিছু মুহূর্তগুলো আপুকে শোনাচ্ছি। সেই খালাতো বোনের অবলিত মুহূর্তগুলোর কথা। কত খারাপ ব্যবহার করেছিল, শেষে কিনা মিথ্যাই অপবাদে আমার সাথে এমন হলো। এসব ভাবতে ভাবতে নিজের চোখের কোণা দিয়ে কখন যে টপ করে পানিতে ভিজে যায়, কান্না করতেছি না, মনে হয় বুকে জমে থাকা কষ্টগুলো চোখ দিয়ে বের করে দিচ্ছি। আপুও কথাগুলো শুনে নিজের চোখ মুছলেন। আপুর কথাগুলো বলে আমার চোখ দুটো মুছে দিয়ে বললেন, কান্না করবে না, সব কিছু ঠিক হয়ে যাবে। আল্লাহ তোমাকে পরীক্ষা দিয়েছেন, নিজেকে শক্ত করো। আম্মু আব্বু আর সামিয়া ও আরিশার কথা তাদেরকে খুব মনে পড়েছে। আচ্ছা, তোমার পরিবারের কথা বললে ঠিক আছে, কিন্তু এই আরিশাটা কি আবার? আরিশার কথা আপনাকে পরে বলবো। আপু, এখন আজান দেবে, চলেন নিচে যাই। নিজেকে চাবি করে কথাগুলো বললাম। এরপর নিচে চলে আসলাম দুজন। আঙ্কেল বসে বসে ম্যাগাজিনের মতো কিছু পড়তেছেন। আমি নিজের রুমে চলে আসলাম। এর কিছুক্ষণ পরে মাগরিবের আজান হলো। নামাজ পড়া শেষ করে নিচে গেলাম। নিচে গিয়ে হালকা কিছু খেয়ে আপুর কাছে গেলাম। গিয়ে আপুর কাছে থেকে কিছু বই নিলাম, কারণ তিথি আপু ভাইয়ের আগের কিছু ছিল সেগুলো নিয়ে আপুর সাথে পড়তে বসলাম। কারণ আর 20 দিন পর ইন্টার প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা শুরু হবে। আমার আগে থেকে সিলেবাস বেশিরভাগ অংশ কমপ্লিট করা ছিল, তাই ভালো করে পড়ায় মনোযোগ দিলাম। আচ্ছা, আপনাদের তো বলা হয়নি, তিথি আপু এবার অনার্স 2য় বর্ষে পড়েন। কিছুক্ষণ পড়াশোনা করার পর এশারের আজান হলো। আমি গিয়ে নামাজ শেষ করে আসলাম। এভাবে 10টা পর্যন্ত পড়ার পর খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়লাম। তারপর সকালে উঠে নামাজ শেষ করে পড়তে বসা, তারপর কলেজে যাওয়া। ভালোই কাটতে থাকে দিনগুলো। এর মধ্যে আপু আর আমার মধ্যে বন্ডিংটা আরও শক্ত হতে থাকে। তিনি আমাকে নিজের ভাইয়ের মতো স্নেহ করতেন, আমি আপুকে নিজের বোনের মতো সম্মান করতাম, আর আঙ্কেল আন্টি তো আমাকে নিজের ছেলের মতোই দেখতেন। এইভাবে দেখতে দেখতে কেটে যায় 5 বছরের বেশি সময়। এর মধ্যে আপুর গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলেন। ওনার বিয়েটা হয়ে যায় এর মধ্যে ওনার কলেজ লাইফের একটা বন্ধুর সাথে। আর আল্লাহর রহমতে আমি একটা পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যাই। আঙ্কেলের বয়স হয়, তিনি আর আগের মতো ব্যবসার দেখাশোনা তেমন করে না। আর আঙ্কেলের ব্যবসার পুরো দায়িত্ব আমার উপর দিয়ে দিলেন। পড়াশোনার পাশাপাশি ব্যবসায় যাবতীয় কার্যক্রম আমাকেই পরিচালনা করতে হয়। এক কথায় এখন আমি আল্লাহর রহমতে ভালো একটা পজিশনে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছি, আলহামদুলিল্লাহ। আর এর মধ্যে আমার বন্ধু কিংবা পরিবারের কারোর সাথে কোনো যোগাযোগ ছিল না। রাফির সাথে প্রথমে যোগাযোগ হতো, পরে আর তার খোঁজ খবরও পাওয়া যায়নি। এভাবে ঘটে যায় একদিন আরেকটি দুর্ঘটনা। আমি অফিসের সিওর কেবিনে বসে আছি, কারণ বর্তমান আমাদের অফিসের সিও হিসাবে যুক্ত আছি। এর মধ্যে দরজায় আমার পিএ এসে, স্যার আসতে পারি? জি আসুন। আচ্ছা, পিএর একটা নাম দিলে ভালো হয়, যাতে আপনারা বুঝতে পারেন। তাহলে নামটা হবে ইফতেহান। এর মধ্যে ইফতেহান কেবিনে ঢুকলো। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। দাঁড়িয়ে আছো কেন, বসো। আর শোনো, কুমিল্লা থেকে ক্লায়েন্টের মিটিং করতে আসবে কখন? স্যার আজকে দুপুরের সময় আসবেন বললেন, আর আমি প্রজেক্টের সব ডকুমেন্টগুলো রেডি করে রেখেছি। আচ্ছা ঠিক আছে, এই নাও ফাইলটা, আবার চেক করে দেখো তো। ও আচ্ছা, ঠিক আছে স্যার। ইফতেহান নিজের কেবিনে চলে গেল। আমি পিসিতে একটু প্রজেক্টের ব্যাপারে ঘেটে ঘেটে দেখতে লাগলাম। কিছুক্ষণ পর ভাবলাম তিথি আপুর সাথে কথা বলে ভালো হয়। তারপর আপুকে কল দিলাম। আসসালামু আলাইকুম, বিরক্ত হচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম দাদু, কি তা খবর দাদু? আলহামদুলিল্লাহ আপা, আমি ভালো আছি। আন্নে ভালো আছেননি? আর ভাইয়া কেন আছে, ভালো আছেনি? আলহামদুলিল্লাহ ভালো। রাকিব ভালো আছে। কিরে, তুই কখন আবার নোয়াখালীর ভাষা শিখলি? আপুর বরের নাম রাকিব। পাঠক ভাই বোনেরা, কি যে বলো আপু, এটা কি শেখা লাগে? এটা এমনিতেই পারা যায়, তুমি পারো না?
বুঝি কিছু কিছু, কিন্তু বলতে পারি না। আচ্ছা বাদ দে, এখন কোথায় তুই? আর তুই এখন তো আগের মতো খবর নেস না, কোনো মেয়ের চক্করে পড়লি নাকি আবার? কখন আসবি আমাকে দেখতে? আমি এখন কোথায় না কোথায় আছি মনে পড়ছে। ওহ, অফিসে আছি। আল্লাহ, দেখছনি কত বড় মিথ্যা কথা বলে। আমি তোমার খবর নেই না। আর আপু, এখন অফিসের কাজে ব্যস্ত থাকি তো, তাই সময় পাই না আর কি। আর আপু, তুমি তো জানো এসব মেয়ের চক্কর, আল্লাহ তবা তবা, আমাকে মাফ করে দিও। আমি বাবু এসবের মধ্যে নেই। আমি জানি তো আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। হ্যাঁ, তাই আর কি। তো বলো, কি করতেছো এখন? আর তোমাদের সবাই ভালো আছে তো? আমি কিছু আম্মুকে রান্নায় টুকটাক সাহায্য করে এইমাত্র বসলাম। আপু শাশুড়িকে আম্মু ডাকে। আলহামদুলিল্লাহ, বাসার সবাই ভালো আছে। বাবার সাথে আজকে সকালে কথা হয়েছিল। আর শোন, সময় মতো বাসায় চলে যাবি, বাবা মায়ের খেয়াল রাখবি। আচ্ছা, আমাকে ডাকছে, পরে কথা হবে। আল্লাহ হাফেজ। আচ্ছা ঠিক আছে, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। তারপর ফোন রেখে কাজে মনোযোগ দিলাম। কিছুক্ষণ পর ইমতিহান আসলো। স্যার আসবো? আসো। তোমাকে যে ফাইলটা দিয়েছি চেক করা হয়েছে? এই দিন স্যার, দেখা হয়েছে। আচ্ছা ঠিক আছে। ক্লায়েন্টে আসবে কখন? দুপুর তো হয়ে আসলো। তাদের সাথে কন্ট্যাক্ট করে আমাকে দ্রুত জানাও। ঠিক আছে স্যার, আমি জানাচ্ছি। ইমতিহান চলে গেল। এভাবে কিছুক্ষণ পর একটা কর্মচারী আসলো। তার নাকি আর্জেন্ট কি সমস্যা হয়েছে, তাই ছুটি লাগবে। সমস্যার কথা শুনে তার ছুটি মঞ্জুর করলাম। ইমতিহানের কাছ থেকে ক্লায়েন্টের লাঞ্চের পর মিটিং করবে। এরপর লাঞ্চ ব্রেক হলো। আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে অজু করে আসলাম। নামাজ শেষ করে মোবাইল নিয়ে বড় আম্মু মানে আন্টিকে কল দিয়ে খাওয়া দাওয়া হয়েছে কিনা জিজ্ঞাসা করলাম। তারপর টুকটাক কথা বলে ফোন রেখে দিলাম। আমি আসার সময় আন্টি আমার জন্য রান্না করে দেন, যাতে আমার আবার বাইরের খাবার না খেতে হয়। সত্যি আন্টি আমার অনেক খেয়াল রাখেন, নিজের সন্তানের মতো। একদিন আমার জ্বর হয়েছিল। জ্বর তা প্রচণ্ড রকমের, কোনোভাবে বিছানা থেকে উঠতে পারছিলাম না। তখন আপু আন্টি খাইয়ে দেওয়া ওষুধ খাওয়ানো সহ অনেক সেবা যত্ন করেছেন। তাই তাদের প্রতি খেয়াল রাখা আমার একান্ত কর্তব্য। যারা আমাকে এই অজানা জায়গায় আমার পরিজন না হওয়া সত্ত্বেও আমাকে জিরো থেকে হিরো হতে সাহায্য করেছেন। তারপর লাঞ্চ শেষ করে বসে আছি। এর মধ্যে ইমতিহান বলল ক্লায়েন্ট নাকি এসে গেছে। তাই আমি প্রস্তুতি নিয়ে ইমতিহানের সাথে গেলাম। তবে সাথে আরও কয়েকজন এমপ্লয়িজ আছে আমার সাথে। মজার বিষয় এই যে কোম্পানির সাথে আমরা প্রজেক্ট নিয়ে কাজ করব, তার ডিল ফাইনাল করার জন্য নাকি বসের মেয়ে এসেছেন। তাই আমি আর দেরি না করে সোজা গিয়ে ঢুকলাম মিটিংয়ে। মিটিং রুমে ঢুকে দেখলাম একটা মেয়ের সাথে দুজন লোক আছে। মেয়েটি আমাদের বয়সেরই হবে, আর পোশাক ঠিক বাংলা কালচারের পোশাকের মতো। কোনো পশ্চিমা কালচারের ফলো করতে দেখলাম না। তবে যখন তার সামনে গিয়ে চেহারা দেখি, আমি তো রীতিমতো অবাক। সেই মুখের চাহনি আর কারো না, সেই 6 বছর আগে হারিয়ে ফেলা আরিশা। আল্লাহ, শরীরে কি অবস্থা হয়েছে মেয়েটার! আগে থেকে শুকিয়ে গেছে। আগে মুখে হাসির ছাপ ছিল, তা এখন আর নেই। মেয়েটা সত্যি সেদিন অনেক কষ্ট পেয়েছিল। আজ তার এই অবস্থার জন্য একমাত্র আমি দায়ী। সত্যি নিজেকে অনেক দোষী মনে হচ্ছে। এখন কিছু বসতে দেওয়া যাবে না, কারণ এখানে অফিসের এমপ্লয়িজরা আছে। আমি নিজেকে শক্ত করে তাদের সাথে পরিচয় পর্ব শেষ করে। আরিশা আমাকে দেখে চিনতে পারেনি, কারণ 5 বছর আগে শামিন আর বর্তমান শামিনের মাঝে আকাশ পাতাল তফাৎ। আমার নাম শুনে কিছুটা হলেও তার সন্দেহ হচ্ছে আমি শামিন নাকি অন্য কেউ। তার সাথে মিটিং শুরু করলাম। এরপর সকল কিছু এমপ্লয়িজরা প্রজেক্ট প্রেজেন্টেশনের মাধ্যমে প্রজেক্টের ব্যাপারে বুঝিয়ে পড়লেন। আমি প্রজেক্ট সম্পর্কে বিস্তারিত ভালোভাবে পড়লাম। আরিশা আমাদের ক্রিয়েটিভিটি দেখে ইমপ্রেস, সাথে প্রজেক্টের ডিলটা অ্যাপ্রুভ করে। আর এই ডিলটা হাতে পাওয়ায় আমাদের অনেক বড় লাভ হয়েছে। এই প্রজেক্ট থেকে 25% প্রফিট পাওয়া যাবে। সো শুকরিয়া। তবে আমি যখন প্রজেক্টের সম্পর্কে বলতেছিলাম, তখন আরিশা আমার কথাগুলো শুনে অবাক হচ্ছিল, কারণ কথাগুলো সে অনেক শুনেছে। কথা বলার ধরনটাও পরিচিত মনে হচ্ছে। আমি খেয়াল করে দেখলাম। তারপর আরিশা, মিস্টার সামিন, আপনি কি ফ্রি আছেন? হ্যাঁ অবশ্যই, আপনারা আমাদের অতিথি, সো আই এম ফ্রি। আচ্ছা, আপনি কি চা নেবেন না কফি? আচ্ছা, আপনি যখন বলছেন কফি তো নেওয়া যায়। তারপর ইমতিহানকে বললাম তার ফিউচার ভাবি টুকু আরিশার জন্য কেবিন থেকে কফি নিয়ে আসতে। ইমতিহান চলে গেল। আরিশাকে নিয়ে আমার কেবিনে গিয়ে বসলাম। আচ্ছা, আপনার পুরো নামটা কি জানতে পারি?
আমার পুরো নাম মোহাম্মদ মুস্তামিন সামিন। এখানে একটু চালাকি করে মুফতাকিনের জায়গায় মুফতামিন বললাম। শুনে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আর থাকবে নাই বা কেন? 5 বছর আগের হারিয়ে ফেলা মানুষটার মতো পরিচিত কিছু স্বভাব আছে। আর আপনি কি পড়াশোনা করেন নাকি? করি, বাট এই প্রশ্ন? আপনার বয়স দেখে মনে হচ্ছে 24-25-এর কাছাকাছি হবে, তাই জিজ্ঞেস করলাম। আচ্ছা, আপনি কি ঢাকায় স্থায়ীভাবে বসবাস করেন? ও আচ্ছা, আমি এখানে স্থানীয়ভাবে বসবাস করি, তবে গ্রামের বাড়ি কুমিল্লা। এরপর কফি চলে এলো। আমি আয়েশার দিকে কফিটা এগিয়ে দিলাম। আয়েশা কফির মুখে চুমুক দিতেই, আচ্ছা, আপনার বাড়ি কুমিল্লার কোথায়? লাঙ্গলকোট। আমার বাড়িও নাগরকোটে। আর আজকে এখানে আসার কারণ, বাবা একটু দেশের বাইরে গেছেন, তা উনি আজকে রাতেই আসবেন, তাই আমার এখানে আসা। ও আচ্ছা, ভালো। আচ্ছা, আপনার নাম্বারটা দেওয়া যাবে? আসলে আমি খালার বাসায় কিছুদিন ছুটিতে কাটাতে আসছি। যে কয়েকদিন আছি এখানে ঘুরে দেখতাম। আর আমার কাজিন যারা আছে তারা সবাই যে যার মতো ব্যস্ত থাকে, তাই। তারপর তাকে নাম্বার দিয়ে আরও কিছু কথাবার্তা বললাম। আলিশা আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। অফিস শেষ করে গাড়ি নিয়ে বাড়ির দিকে রওনা হলাম। সাথে ইফতিহানকে নিলাম। ইফতিহানের বাসা আমার বাসা পাশে, তাই সবসময় আমার সাথে যাওয়া আসা করে। আমি ইফতিহানকে নামিয়ে দিলাম। তারপর বাসায় গিয়ে বড় আম্মুর সাথে কথা বলে নিজের রুমে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে আসরের নামাজ শেষ করলাম। নিচের দিকে গিয়ে দেখলাম বড় আব্বু বসে আছেন। আমি ওনার কাছে গেলাম। আজকের প্রজেক্টের ডিলটার ব্যাপারে জানালাম। বড় আব্বু প্রজেক্টে আমাদের হাতে শুনে খুব খুশি হলেন। বাবা, তুমি পারবে, আমি জানতাম। তোমার উপর আমার পুরো বিশ্বাস ছিল। সব হয়েছে আপনাদের জন্য। আপনারা না থাকলে হয়তো এইভাবে দক্ষতাটা অপরিপক্কতায় থেকে যেত। আর আপনারা আমার জন্য দোয়া করবেন, যাতে করে প্রতিষ্ঠানটা ভালোভাবে চালাতে পারি। দোয়া তো সবসময় থাকবে। আচ্ছা, তা বলো, খাওয়া দাওয়া হয়েছে? না বড় আব্বু, এখনো হয়নি। আচ্ছা, যাও গিয়ে কিছু খেয়ে বেরো। আচ্ছা, যাব পরে দিয়ে। যাও, এখন খেয়ে আসো। কোনো কাজ তো নেই, তাহলে পরে কেন? যাও, এখন খেয়ে ফেলো। আচ্ছা, যাচ্ছি। তারপর বড় আম্মুর কাছে গেলাম। বড় আম্মু কি আছে দাও, আছে সব খেয়ে ফেলব। সব তো দিতে পারবো না, কিন্তু একটা স্পেশাল আছে, ওইটা দিলে হবে তো? আচ্ছা, তাহলে তো কোনো কথাই নেই। তা দেরি না করে দিয়ে দেন দেখি। মানা হাতুর আপা। এরে তুই দাঁড়া, আমি তোর কোন যুগের হাতুনাপা লাগি রে? আমার ধনুটা কোথায় রে? দেখাচ্ছে তোকে আমি যে তোর কোন যুগের মানা হতো না পা। আন্টি তার ধনু মানে খুন্তি নিয়ে আমার দিকে তাকিয়ে বললেও তিনি কিন্তু আমাকে মারবেন না, তা আমি জানি। আর এটা প্রত্যেক দিনের ব্যাপার। আন্টির সাথে আমি প্রত্যেক সময় এরকম দুষ্টুমি করি। রিয়েল লাইফে আমি কিন্তু আমার ছোট খালামনের সাথে সবসময় দুষ্টুমি করতাম, বাট এখন ওনাকে মিস করি। উনি বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। আচ্ছা, গল্প ফিরে আসি। আচ্ছা, আমাকে মাফ করে দেন আম্মাজান, আমার পেটের মধ্যে আর যে সইছে না। তার উপর আমার পছন্দের খাবার পাস্তা রান্না করা হয়েছে। আচ্ছা, এবার তো দেয়া যায় বড় আম্মু? আগে সরি বলো, তারপর স্পেশাল মিলবে। আচ্ছা, সরি আম্মাজান, এবার তো দেন। এইবার ঠিক আছে, শয়তান লাইনে আসছে। তারপর বড় আম্মু আমাকে পাস্তা দিলেন। আর আন্টি রান্না করা পাস্তাগুলো কিছু অমৃত, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে। আমি মুহূর্তের মধ্যে পুরো প্লেট সাবার করে দিলাম। আর রিয়েল লাইফে আমি কিন্তু পাস্তার আখামা ভক্ত। তারপর আন্টির সাথে টুকটাক কথা বলে রুমের একটু বাইরে দিকে বের হলাম হাঁটতে। এর মধ্যে মোবাইলের মধ্যে একটা অচেনা নাম্বার থেকে কল আসলো। আমি রিসিভ করে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন মিস্টার শামীম? মেলি কণ্ঠে অপরিচিতা। আলহামদুলিল্লাহ ভালো, বাট আপনাকে তো চিনলাম না। আমি আরিশা চৌধুরী, আজকে দুপুরে যার সাথে আপনি মিটিং করেছিলেন। ও আচ্ছা, আপনি আরিশা। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। তো কি করেন অফিসে, নাকি বাসায় আছেন? অফিস থেকে এসে একটু হাঁটতে বের হলাম। আপনি কি করেন? আমি বসে আছি, বোরিং লাগতেছে, সবাই যে যার মতো ব্যস্ত। আচ্ছা, আপনি কি ফ্রি আছেন? ফ্রি আছি, তবে ব্যস্ত না। মানে তো ফ্রি আছেন। আসলে হয়েছে কি, আমার বাসার ভিতরে থাকতে না বিরক্ত লাগছে, তাই যদি একটু বাইরে ঘুরতে নিয়ে ঘুরে আসা যেত তাহলে একটু ভালো লাগতো। যদি আপনি একটু ঘুরে দেখাতেন তাহলে ভালো হয়। আচ্ছা, যাওয়া যায়, তবে তবে কি কোনো সমস্যা? না, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে,
আপনি আপনার ঠিকানায় টেক্সট করে পাঠিয়ে দিন, আমি আসতেছি। এখানে বেশি কথা বলে আবার ম্যাডাম ভাববেন ছেলেটার একটু ভাব বেশি, তাই আর কথা বাড়ালাম না। আর আমি ভাব ধরে বসে থাকতে পারি না, সবসময় সবার সাথে মিশে চেষ্টা করি। আমার রিয়েল লাইফেও সেম। আচ্ছা ঠিক আছে, আমি ঠিকানা টেক্সট করে দিচ্ছি। আমি কলটা কেটে দিলাম। এর মধ্যে আরিশার ঠিকানা পাঠিয়ে দিল। আমি একটা রিকশা নিয়ে তার দেওয়া ঠিকানায় চলে আসলাম। ওর খালার বাসাটা আমাদের বাসা থেকে 20 মিনিটের রাস্তা হবে। আমি বাসার সামনে গিয়ে আরিশার নাম্বারে কল দিলাম। তারপর আরিশা বাসা থেকে বের হলো। আরিশাকে নিয়ে বেশ কয়েকটি জায়গায় ঘুরিয়ে দেখালাম। এর মধ্যে আচ্ছা ঘোরাঘুরি হলো, চলেন গিয়ে বসলে ভালো হয়। আমি আরিশার কথায় সম্মতি জানালাম। এরপর একটা রেস্টুরেন্টে ঢুকলাম। রেস্টুরেন্টের পরিবেশটা সুন্দর ছিল। আমি আর আরিশা গিয়ে বসলাম। এর মধ্যে ওয়েটার এসে হাজির। আরিশা কফির অর্ডার দিল। আমিও কফির কথা বললাম। ওয়েটার অর্ডার নিয়ে চলে গেল। আচ্ছা আপনার সম্পর্কে তো জানা হলো, কিন্তু আপনার পরিবারের সম্পর্কে তো এখনো কিছুই জানা হলো না। আচ্ছা, আমার পরিবারের সম্পর্কে জেনে কি বিয়ের প্রস্তাব পাঠাবেন নাকি? কথা শুনে একরাশ বিরক্তি নিয়ে পড়ল। আরে তা নয়, এমনিই জানতে চাইলাম। ও আচ্ছা, আমি আবার অন্য কিছু ভেবেছিলাম। আচ্ছা, আমরা ভাই বোন দুজন। বড় বোন নাম তিথি, ওনার বিয়ে হয়ে গেছে আর বাবা মা দুজন আছেন। আগে বাবা অফিসে দেখাশোনা করতেন, এখন আমি দেখাশোনা করতে হয় আর মা বাসায় দেখাশোনা করেন। সত্যটা জানালাম, পরে সারপ্রাইজের জন্য বকেয়া রাখলাম আমি। বাহ ভালো তো, আপনি কিসে পড়েন জানি? আচ্ছা, আপনার সম্পর্কে তো জানা হলো না। এর মধ্যে ওয়েটার কফি নিয়ে চলে আসে। স্যার, আপনাদের কফি। তারপর ওয়েটার কফি পরিবেশন করে দিয়ে চলে যায়। আরিশা কফি নিয়ে চুমুক দিচ্ছে। তাহার চাওয়ানি খান দেখতে কি অপরূপ লাগছে। আমি তো তার দিকে তাকিয়ে আছি, ভাবতেছি মেয়েটা সেই আগের আরিশার মতোই আছে, শুধু অযত্নে তার শারীরিকভাবে পাল্টে গেছে, তবে মানসিকতা কিন্তু সেই আগের মতোই আছে। এই যে মিস্টার, হা করে যে তাকিয়ে আছেন, কফি তো ঠান্ডা হয়ে গেল। ও আচ্ছা, আমি তো খেয়াল করিনি, কিছুটা অপ্রস্তুত হয়ে বললাম। আচ্ছা খেয়াল থাকে কোথায়? আমার খেয়াল তো সেই 5 বছর আগের আরিশের কাছে ছিল। গুনগুন করে পড়লাম। কিছু বললেন? না কিছু না, কফি ঠান্ডা হয়ে গেল। আমার প্রশ্নের উত্তর কিন্তু এখনো পাইনি। ও আচ্ছা, আমি আরিশা। আপনি জানেন এবার অনার্সের ফাইনাল ইয়ার, মানে আপনার সাথেই। আমরা 3 বোন, আমি সবার বড় আর বাবা বিজনেসম্যান, আর মা আছেন, আর আমাদের যৌথ পরিবার। আমার বাবার ভাই মানে আমার চাচারা 4 জন। আচ্ছা বুঝতে পেরেছি। আচ্ছা, আজকে আর নয়, সন্ধ্যা হয়ে এলো, বাড়ি ফিরতে হবে। আচ্ছা ঠিক আছে, চলুন। আমি বিল দিয়ে আরিশা সহ বাড়িতে চলে আসলাম। আমি আরিশাকে বাসায় নামিয়ে দিয়ে আমার বাসায় চলে আসলাম। তারপর বাসায় ঢুকে বড় আম্মু ও বড় আব্বুর সাথে রুমে চলে আসলাম। রুমে গিয়ে ফ্রেশ হয়ে একসাথে উজু করে চলে আসলাম। মাগরিবের নামাজ পড়ে একটু মোবাইল নিয়ে বসলাম। এরপর তিথি আপুকে কল দিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর তোর, কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। বাবা মা কেমন আছে? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। দুলাভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে, একটু বাহিরে গেছে। তো সন্ধ্যায় নাস্তা করা হয়েছিল? হয়েছিল, তবে আজকে কিন্তু একটা গুড নিউজ আছে। কি গুড নিউজ আছে? আবার কোনো নতুন মেয়েটে পটাইলি নাকি? আরে আপু, তুমিও না, আগে বলি তারপর তুমি যা খুশি বলবে। আচ্ছা দে বল। আজকে আরিশের সাথে দেখা হয়েছিল। আসলে আপু ছাড়া আর কারোর সাথে তেমন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল না। আমি আপুর সাথে সবকিছু শেয়ার করতাম। আমার আর আরিশের সম্পর্কেও জানতেন, তাই আপুকে জানালাম। বলিস কি? কখন আর কিভাবে হলো? আপু অবাক হয়ে বললে, আমি আজকে ঘটে যাওয়া সবকিছু বললাম। আচ্ছা, আরিশা তোকে চিনতে পারেনি? হয়তো পেরেছে, কিন্তু মুখ ফুটে কিছু বলতে হয়তো পারেনি। তুই কিছু বলিসনি আরিশাকে? সবাই মাত্র আজকে দেখা হলো, তার মধ্যে সবকিছু বলে দিব। আর কয়েকটা দিন অপেক্ষা করে দেখবো, যদি আমাকে চিনতে পারে তাহলে তো ভালো, আর না হলে আমি সবকিছু জানিয়ে দিব তাকে। আচ্ছা বুঝলাম, তাইলে ফাইনালি একটা ভাবি পাইতেছি। কথাই আছে, যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে। আচ্ছা শোন, আমরা কালকে আসবো ইনশাল্লাহ, আর আরিশাকে কিন্তু আমার সাথে দেখা করাবি, বলে দিলাম। আচ্ছা ঠিক আছে কমনে, তাহলে আসবা কিন্তু। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন রাখি, পরে কথা হবে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আমি ফোন রেখে একটু ছাদের দিকে গেলাম। অন্যদিকে আরিশা তার নিজের রুমে বসে বসে আজকের ঘটে যাওয়া ঘটনার মুহূর্তগুলো কল্পনা করতেছে।
আর ভাবতেছে মানুষটার আচরণ, কথা বলার ভাবভঙ্গি সবকিছুই যেন তার পূর্বের পরিচিত মনে হচ্ছে। এর সবকিছুই তার সেই অতীতে হারিয়ে ফেলা মানুষটার সাথে মিলে যাচ্ছে। তাহলে কি এটাই সেই শামিন যাকে তার পরিবার ভুল বুঝে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল? না, কিন্তু এই শামিন এভাবে হাজার প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তার মাথায়। যেই হোক না, ছেলেটার সম্পর্কে আরও জানতে হবে। এদিকে আমি ছাদের উপরে কিছুক্ষণ ঘোরাঘুরি করে চলে আসলাম। এর মাঝে এশার নামাজ শেষ করলাম, তারপর খাওয়া দাওয়া করে ঘুমাতে গেলাম। এর মধ্যে একটা মোবাইলের কান্নাকাটির আওয়াজ শুনতে পেলাম। মোবাইল হাতে নিয়ে দেখি আরশার কল। আমি ভাবলাম আমাকে আবার এতক্ষণে কেন স্মরণ করলো। তারপর কল রিসিভ করলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন মিস আরিশা? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি করেন? ডিনার হয়েছে আপনার? বেলকুনিতে বসে আছি। না, এখনো খাইনি। আপনার হয়েছে? হয়েছে। ভালো। আচ্ছা, আপনাকে ধন্যবাদ আজকে আমাকে আপনার এলাকাটা ঘুরিয়ে দেখানোর জন্য। আর আজকে ঘুরে আসার পর মনটা একদম ফুরফুরে লাগছে। আচ্ছা, সমস্যা নেই, এমনিতেই ফ্রি ছিলাম তাই ঘুরে এসেছিলাম। যদি আপনি কিছু মনে না করেন, একটা কথা জিজ্ঞেস করার ছিল। কিছু মনে করবো না, বলে ফেলুন, কি জিজ্ঞাসা করার আছে? আচ্ছা, এখন না, পরে সরাসরি দেখা হলে বলবো। আজকের মতো এখানেই রাখি, ঘুমিয়ে পড়ুন, বেশি রাত জাগা ভালো না। কেমনটা লাগে বলুন তো? মুখের কাছে খাবার এনে বলছে এখন খায়েন না। মনটা চাই কি যে করি, মনে মনে বললাম আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, শুভরাত্রি। এরপর কলটা কেটে দিল। আমি মোবাইল রেখে শুয়ে পড়লাম। তারপর সকাল 10টা নাগাদ ঘুম ভাঙলো। আজকে আবার দেরি হয়ে গেল, কিন্তু মোবাইল নিয়ে খেয়াল করে আজকে শুক্রবার, মানে ছুটির দিন। তারপর একটু স্বস্তি নিঃশ্বাস পেলাম, কারণ অফিসের ব্যস্ততার জন্য কোনো কিছুর খেয়াল থাকে না। এবার বিছানা ছেড়ে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে চলে গেলাম। নিচে গিয়ে দেখলাম বড় আব্বু আর রাকিব ভাইয়া, মানে আপুর জামাই, এর সাথে বসে আছে। আমি সামনে গিয়ে রাকিব ভাইয়ের সাথে কৌশল বিনিময় করলাম। এর মধ্যে আপু আমাদের মধ্যে এসে যোগ দেন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কি নবাবজাদা, কেমন আছেন? রাতে কি করেন? চোর পাহারা দেন নাকি? দিনের বাজে কয়টা? ঘুম ভাঙলো? আছি তো আলহামদুলিল্লাহ। আর আপনি কেমন আছেন? আরে আজকে একটু ঘুম বেশি হয়ে গেছে। আপনারা কখন আসলেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা কিছুক্ষণ আগে দিয়ে আসলাম। তোর তো নাস্তা এখনো হয়নি। তাহলে বাবা, রাকিব আর শামিন গিয়ে ডাইনিং টেবিলে গিয়ে বসো, সবাই নাস্তার ব্যবস্থা করা হচ্ছে। এরপর সবাই একসাথে বসে নাস্তা করে নিলাম। নাস্তা শেষ করে অফিসের খবরাখবর নিলাম। কিছু কাজ ছিল, সেগুলো শেষ করলাম। এরপর রাকিব ভাইয়া আর আপুর সাথে গল্প করলাম। তারপর গোসল ছেড়ে আমি, রাকিব ভাই আর বড় আব্বু সবাই মিলে মসজিদে চলে গেলাম। সবাই জুমার নামাজ শেষ করে আল্লাহর কাছে দোয়া চাইলাম। আমি আল্লাহর কাছে চাইলাম যেন মৃত্যুর আগে একটিবার হলেও নিজের বাবা মাকে দেখতে পারি। আল্লাহ যেন আমার দোয়াটা কবুল করেন। তারপর মোনাজাত শেষ করে সবাই মিলে বাড়ি ফিরে আসলাম। সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। বাড়িতে নতুন জামাই এসেছে, তাই রান্না হলো একদম জমকালো। খাওয়া দাওয়া শেষ করে সবাই বসে গল্প করতেছে। এর মধ্যে তিথি আপু বলে উঠে, আচ্ছা, শামিনের তো বয়স কম হলো না, এবার না হয় ওরে বিয়েটা করিয়ে দেওয়া ভালো হবে। শামিন, কি বলিস তুই? আরে আপু, আমার এখনো বিয়ের বয়সই হয়নি, আমি এখনো বাচ্চা ছেলে, বিয়ে করব কিভাবে? আমার কথা শুনে সবাই হাসি দিল। তিথি কিন্তু কথাটা খারাপ বলেনি। শামিনকে বিয়ে করিয়ে দিলে ভালো হয়, সাথে আমরা একটা বিয়ে খেতে পারবো। 25 বছরের একটা ছেলে যদি নিজেকে বাচ্চা বলে দাবি করে, তাহলে আমার কিছু বলার নেই। রাকিব ভাই, আপনিও আপুর দলে? ভাবলাম আপনি আমাকে সাপোর্ট করবেন, এখন দেখি এই তো উল্টো। আচ্ছা বাদ দেন, এই বিষয়ে পরে কথা বলি। আপু আর ভাইয়া বিকেলে একটা জায়গা যাব, তোমরা তৈরি থাকবা কেমন? আচ্ছা, তা কোথায় যাবি শুনি তো? এখন না গেলে দেখতে পারবা না। আচ্ছা ঠিক আছে। তারপর কথা শেষ করে রুমে চলে আসলাম। ভাবলাম আরিশাকে কল দিয়ে দেখে কি করতেছেন ম্যাডাম। ভাবতে দেরি, কল দিতে দেরি হলো না। এই মা, কল রিং হওয়ার সাথে সাথে রিসিভ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। লাঞ্চ হয়েছে আপনার? আলহামদুলিল্লাহ হয়েছে, আপনার হয়েছে? আর আপনার বাসার সবাই কেমন আছে? এইমাত্রই হলো। আলহামদুলিল্লাহ, বাসায় সবাই ভালো আছে। আঙ্কেল আন্টি কেমন আছে? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আচ্ছা, আপনি কি আজকে বিকেলে ফ্রি আছেন? ফ্রি আছি, কেন বলুন তো? আচ্ছা, আপনি বিকেলে প্রস্তুত থাকবেন, আমি আপনাকে নিতে আসবো। প্রস্তুত থাকতে পারবেন একটা মানুষের সাথে দেখা করানোর জন্য?
আচ্ছা থাকতে পারি, কিন্তু মানুষটাকে? এটা সিগারেট থাক। কথাটি শোনা মাত্র অনেকটা অবাক হলো, কারণ কারোর সাথে দেখা করাবে, তা আবার সিগারেট। তাহলে কি এটা সেই শামিন? এরকম আরো অনেক প্রশ্ন আরিশার মাথায় ঘুরপাক খাচ্ছে। তারপরেও আরিশা নিজেকে শান্ত রেখে কথার উত্তর দিল, আচ্ছা ঠিক আছে, দেখা হবে কিন্তু ইনশাল্লাহ। আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ। তারপর কলটা কেটে দিলাম, মোবাইল রেখে দিলাম একটা শান্তির ঘুম। পাঠক ভাই ও বোনেরা, আপনারা ভাবতেছেন শামিন আরিশাকে কি সারপ্রাইজ দেবে, আর যে অচেনা লোকটার সাথে দেখা করাবে সেইটাই বাকি। ধৈর্য ধরে পড়তে থাকেন, সামনে জানতে পারবেন। আর এই পর্বগুলো অনেক মাথার উপর দিয়ে যাচ্ছে, তাই না? আমি জানি অনেক কিছু সুন্দরভাবে উপস্থাপন করতে পারছি না, তবে গোছিয়ে লেখার চেষ্টা করছি। আচ্ছা, বেশি বকবক করে ফেললাম, এবার গল্পে ফিরে আসি। তারপর বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অজু করে আসরের নামাজ পড়ে নিলাম। নামাজ শেষ করে একটু ড্রেস আপ পরিবর্তন করে নিলাম। একটা স্কাই ব্লু কালার চেক শার্ট, সাথে ব্ল্যাক জিন্স প্যান্ট, হাতে একটা ঘড়ি, আর পায়ে হোয়াইট কালার নেকেজ, আর সাথে একটা গ্লাস। হ্যাঁ, হালকা করে একটু খুশবু লাগালাম, সাথে চুলগুলো একটু এদিক ওদিক ঝাপড়ি দিলাম। তারপর আস্তে আস্তে নিচের দিকে দেখি সবাই একসাথে বসে আছেন। আমি নিচে নেমে সবাইকে দেখে আমার দিকে তাকিয়ে আছে হা করে। আপু, কোথায় তোমরা? প্রস্তুত হনি এখনো? আর সবাই এভাবে তাকিয়ে আছেন কেন? হ্যাঁ, বাহ ভাই, তুই তো মনে হয় যত মেয়েরা তোরে দেখবে সব তোর উপর এক বস্তা করে ক্র্যাশ খাবে। আমি আবার কি করলাম যে আমার উপরে ক্রাশ খাইবে? একটু হালকা করে চেঞ্জ হলাম, এখানে ক্রাশ টাশ খাবে না কেউ। আচ্ছা, তোমাদের কি হলো? দেরি হচ্ছে তো। এর মধ্যে আপু আর ভাইয়া চলে গেল প্রস্তুত হতে। তোকে তো আজ মাশাআল্লাহ একদম সেই লাগছে। আর এত সাজগোজ করে কোথায় যাওয়া হচ্ছে? আসলে আমরা একটু ঘুরতে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, দেখে শুনে যাবি, আর বাড়ি ফিরতে দেরি করবি না। আন্টি আঙ্কেল একসাথে বলেন, আচ্ছা ঠিক আছে। তারপর আরিশাকে কল দিয়ে প্রস্তুত থাকতে বললাম। এরপর আপু আর ভাইয়া রেডি হয়ে চলে আসেন। আঙ্কেল আর আন্টিকে বলে গাড়ি নিয়ে বের হলাম আরিশার বাসার উদ্দেশ্যে। আমি গাড়ি ড্রাইভ করছি, আপু আর রাকিব ভাই পেছনে বসে আছেন। এর মধ্যে আমরা আরিশার বাসার সামনে গিয়ে থামলাম। আমি আরিশাকে নক দিলাম। আমাকে গাড়ি থামাতে দেখে আপু জিজ্ঞেস করলেন, কি রে, গাড়ি থামালি কেন? একজন মানুষ আসবে তাই। আর তোমাকে বলেছিলাম ওই দিন যে আরিশা, মনে আছে তোমরা? ও আচ্ছা, তাহলে কি এটাই সেই আরিশা যার কথা ওই দিন তুই আমাকে বলেছিলি? আগে হ্যাঁ, জি। শামিন, আরিশাটা আবার কে? আপু, আপনাকে পরে সবকিছু বলবো। আচ্ছা, ও এসে গেছে। আমি নেমে গিয়ে আরিশাকে এগিয়ে নিয়ে আসতে গেলাম। আরিশাকে দেখতে অপূর্বার মতো লাগতেছিল। পরনে একটা ব্লু কালারের শাড়ি, হাতে চুড়ি। আমি দেখে সত্যি ক্রাশ খাওয়ার অবস্থা। তারপর আমি স্বাভাবিক হয়ে সালাম বিনিময় করে তাকে নিয়ে গাড়িতে এসে বসলাম। আরিশা আমার সামনের সিটে বসলো। আপর ভাইয়া পেছনে চুপচাপ বসে আছে, আমাদের কার্যক্রম পর্যবেক্ষণ করছে, কিন্তু কোনো কথাবার্তা বলতেছেন না। আরিশা গাড়িতে বসতে প্রথমে পেছনে কেউ ছিল না, কিন্তু খেয়াল করেনি। আজকে তো তাড়াহুড়ো করে বললেন যে কার সাথে দেখা করবেন, এবার তো বলতে পারেন সেই স্পেশাল মানুষটাকে। আচ্ছা ঠিক আছে, বলবো। আর একটু অপেক্ষা করুন, আপনাকে আরো দুইজনের সাথে পরিচয় করে দিই। আমি আর আপনি ছাড়া এখানে তৃতীয় পক্ষের কি আছে পরিচয় করানোর মতো? আরিশার কথা শুনে আমি আপু হাসি দিয়ে ফেলি। এই যে আরিশা, তুমি আমাদের কি দেখতে পাওনি? আরিশা অবাক হয়ে পেছনে তাকিয়ে দেখে জলজান্ত দুটি মানুষ। আরিশা আর আপু সালাম বিনিময় করে। আসলে আমি খেয়াল করিনি। আচ্ছা ওকে, বাদ। আমি তিথি ইসলাম, আমি শামিনের বড় বোন, আর ইনি হচ্ছেন রাকিব, আমার হাজবেন্ড। আর তোমার সম্পর্কে আমি শামিনের কাছ থেকে শুনেছি। আচ্ছা, আপনারা ভালো আছেন আপু? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। তুমি ভালো আছো তো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, তাহলে আমরা আজকে লেকের দিকে যাচ্ছি, ঠিক আছে? তো সবাই কি রাজি আছেন আমার মতামতে? তুই নিয়ে আসলি আবার, এটা আমাদের জিজ্ঞেস করা লাগে নাকি? একটু মায়া দেখাতে গেলে তুমি খালি বাজ দাও কেন আপু? আজকে গরিব বলে সবাই আমার কথা শুনে হাসি দিয়ে বললেন। আচ্ছা ঠিক আছে, চলো। তারপর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে গেলাম লেকের কাছে। আমি গাড়ি পার্কিং করে সবাই মিলে লেকের ভিতরে প্রবেশ করলাম। লেকের পরিবেশটা একদম মনোরম ছিল, আর আকাশে সাদা মেঘের হালকা আভা দেখা যাচ্ছে। সব মিলিয়ে একটা দারুণ পরিবেশ বলা চলে। আর এদিকে আরিশা আর তিথি আপু তো নিজের মধ্যে সেই কখন থেকে যে কথা বলতেছেন তা আমার কোনো নামগন্ধই নেই। ভাই রে ভাই, তাদের কোনো টপিক পেলে তো হয়েছে। আমি আর রাকিব ভাই এতিমের মতো তাদের পেছনে পেছনে ঘুরতেছি। এরপর আমরা গিয়ে একটা ব্রেঞ্চের মধ্যে বসলাম। আমি আর রাকিব ভাই নিঃসুপ হয়ে বসে আছি।
আরিশা আর তিথি আপু নিজেদের মধ্যে কথা বলতেছেন। এর মধ্যে রাকিব ভাই, তিথি, তোমরা দুজন কথা বলো, আমি আর শামিন সামনের দিক থেকে ঘুরে আসি। আলাদা ঘুরবে কেন? সবাই আসছি একসাথে, ঘুরবো একসাথে। আসার পর থেকেই তোমরা দুইজন খালি কথা বলতেছো, আমরা যে আছি তা মনে নেই, মনে হয় ভুলেই গেছেন। ও আচ্ছা, আসলে তো ভুলে গেছি। হাবলু, তোর সাথে তো সবসময় কথা বলি, আজকে একটা নতুন অতিথির সাথে কথা বলছি, তার মধ্যে তোমরা দুইজন যা শুরু করেছো। আচ্ছা বাদ, শামিনের সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, আমরা সামনে আছি। আচ্ছা যাও, ঠিক আছে, আমার কল দিলে তোমরা এসে আবার হাজির হবে। আচ্ছা ঠিক আছে, তোমরা কথা বলো। তারপর রাকিব ভাই আমাদের সামনে একটা গাছের পাশে গিয়ে গেলেন। ভাবতে কি এতক্ষণ গুরুত্বপূর্ণ কথা আছে, আমাকে সাইডে নিয়ে আসলেন। আচ্ছা শামিন, এই আরিশাটা কে? একদম সত্যি কথা বলবে। আমি জানি তুমি মিথ্যা বলো না, কিন্তু কিছু লুকাবে না। আমি তোমার ভাইয়ের মতো, সমস্যা নাই, বলতে পারো। আসলে ভাইয়া। বলো, সমস্যা নাই তো কোনো। সমস্যা হলে সমাধান করার চেষ্টা করব। আসলে ভাইয়া, আরিশা হচ্ছে আমার অতীতের হারিয়ে যাওয়া ভালোবাসা। হারিয়ে যাওয়া ভালোবাসা বলতে? বিষয়টি খুলে বলো তো। আমি রাকিব ভাইয়াকে অতীতের সব কিছু খুলে পড়লাম। আচ্ছা চলো নিচে গেলে ভালো হয়। তারপর নিচে গিয়ে আপু আর ভাইয়াকে বসে থাকতে দেখলাম। আয়েশা আপুদের কাছে গেল। আমি বড় আব্বুর রুমের দিকে গেলাম। আব্বু কি করেন এখানে? সবাই ওইখানে বসে আটা দিচ্ছে, আমি এখানে রুমের মধ্যে শুয়ে আছেন। আপনার শরীর খারাপ নাকি? না, আমার কিছু হয়নি, আমি ঠিক আছি, নামাজ পড়ে এমনি শুয়ে আছি। তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো এখানে। আমি আছি, সমস্যা নেই। আসলে আব্বু, আমি আপনাকে একটা বিষয়ে কথা বলতে চাই। কি বিষয় নিয়ে বলতে চাও, বলে ফেলো। আসলে আমি এখন কুমিল্লা যেতে চাই। আমার মা বাবা তথা পরিবারের সাথে অনেকদিন তো দেখা হলো না, তাই চাই যে আমি তাদের সাথে দেখা করে আসতে। বিষয়টি তুমি ভুল বলনি। তারা তোমার জন্মদাতা, তাদের দেখা তোমার উপর কর্তব্য। এখানে আমরা চাই যে তুমি তোমার বাবা মায়ের সাথে দেখা করো। ঠিক আছে আব্বু, আমি এই বিষয় নিয়ে কথা বলতে চাইছিলাম। আচ্ছা ঠিক আছে, তো তুমি কখন যেতে চাও? দেখি, সামনে অফিসের কাজের চাপ বেশি, তো ফ্রি হয়ে একদিন যাব। তুমি তোমার ইচ্ছে মতো যেও। এরপরে আঙ্কেলকে নিয়ে সবাই আবার আড্ডায় বসলাম। তারপর আড্ডা শেষ করে এসে নামাজ পড়ে নিলাম। এর ফাঁকে আমি কিছু অফিসের কাজ ছিল সেগুলো রেখে দিলাম। তারপর সবাই খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া শেষ করে আয়েশাকে তার খালার বাসায় পৌঁছে দেওয়ার জন্য বের হলাম। আমি গাড়ি নিয়ে তাকে বাসার সামনে নামিয়ে দিলাম। কি মিস্টার, এখানেই থাকবেন, বাসায় যাবেন না? আজকে না, অন্য কোনো দিন। আজকে তাহলে যাই, কেমন? কালকে কথা হবে ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে আর এখন গিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে। শুকনো রাস্তায় গাড়ি খেয়াল করে ড্রাইভ করবেন। আল্লাহ হাফেজ। ঠিক আছে মহারানী, আল্লাহ হাফেজ। তারপর আরিশার কাছ থেকে বিদায় নিয়ে বাড়িতে ফিরে এলাম। গাড়ি পার্কিং করে বাড়িতে ঢুকলাম। এর মধ্যে আরিশা কল দিয়ে জেনে নিল আমি বাসায় এসে পৌঁছেছি কিনা, তার খবর নেওয়ার জন্য। তারপর সবার সাথে কথাবার্তা বলে নিজের রুমে এসে ফ্রেশ হয়ে দিলাম একটা ঘুম। এভাবেই আরও কিছুদিন কেটে গেল, সাথে অফিসের কাজের চাপ কমে গেল। তাই ভাবলাম এখন কুমিল্লা থেকে ঘুরে আসতে পারি। আমি অফিস শেষ করে বাড়িতে ফিরে আসলাম। আরিশা আমার সাথে যাবে বলতেছে, আমি আর না করলাম না। আমি বাড়িতে এসে বড় আব্বু আর আম্মুকে যাওয়ার ব্যাপারে জানালাম। তারপর বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বের হচ্ছি। বাবা সাবধানে যাবা, আর গিয়ে পৌঁছানোর পর আমাদের জানাবে। বড় আম্মু চিন্তা করবেন না, আমি পৌঁছে আপনাদের জানাবো। ঠিক আছে, আল্লাহ হাফিজ। আপনাদের খেয়াল রাখবেন, কোনো প্রয়োজন হলে আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ। তারপর আঙ্কেল আন্টি থেকে বিদায় নিয়ে আরিশাকে নিতে গেলাম। আর বাসার সামনে গিয়ে তার নম্বরে কল দিতেই রিসিভ করলো। তুমি কোথায়? আমি তোমার বাসার সামনে আছি। একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি চলে আসতেছি। আচ্ছা ঠিক আছে, দেরি করবে না কিন্তু। কলটা কেটে দিল। এর কিছুক্ষণ পর আরিশা আসলো। সে একটা কালো বোরকা পরেছিল, সাথে কালো কালারের নেকআপ পরেছে। দেখতে একদম মাশাআল্লাহ সুন্দর লাগছিল। এরপর আয়েশা গাড়িতে এসে বলল, কি মহারানী, এত দেরি হলো যে? একটু দেরি হয়ে গেল, সরি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের যাত্রা শুরু করা যাক। এই বলে আমরা কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিলাম। বেলা তখন 11টার কাছাকাছি। আমি ড্রাইভ করছি, আয়েশা আমার পাশে বসে আছে। গাড়ি চলছে তার আপন গতিতে। আয়েশার কোনো কথাবার্তা বলছে না, শুধু আমার দিকে তাকিয়ে মিটমিট করে হাসতেছে। তার হাসির কোনো কারণ না পাওয়ায় কৌতূহলবশত আমি, কি মহারানী, আজকে তো খুশি কেন?
কোনো কথা না বলে শুধু মিটমিট হেসেই যাচ্ছেন সেই কখন থেকে। কোথায় আসলাম আমি? আচ্ছা, তুমি এতদিন পরে যে নিজের বাবা মায়ের সাথে দেখা করতে যাচ্ছ, তোমার অনুভূতি কেমন? সত্যি বলতে আজকে আমার খুব ভালো লাগতেছে। আর বাবা মায়ের সাথে দীর্ঘদিন পর দেখা, সত্যি এই অনুভূতিটা অন্যরকম। আচ্ছা, তারিন আপু কেমন আছেন? ওনার সম্পর্কে তো কোনো খোঁজ খবর নেওয়া হলো না। আসলে তুমি চলে আসার পরে আপুর যে একটা বিয়ে ছিল না, ওর সাথে ওনার সম্পর্কে ভেঙে যায়। ছেলেটা সুবিধা ছিল না, আর ওই ছেলে অনেক মেয়ের সাথেই সম্পর্ক ছিল। এরপরে আরও অনেক বেশি কিছু ঘটনা ঘটে যায়, যেটার সাথে ওর ব্রেকআপ হওয়ার পরে আপু অনেক বদলে যায়। ও আচ্ছা আচ্ছা, আমি যদি মারা যাই? একদম চুপ! মরার কথা মুখেও আনবে না। তোমাকে আমি মেরে আমি নিজে মরে যাবো তাহলে। আচ্ছা বাতা, এসব কথা মুখে আনবে না আর। আচ্ছা, তোমার এখন ফিউচার প্ল্যান কি? আপাতত একটা সিনিয়র আপুকে বিয়ে করাই হচ্ছে আমার ফিউচার প্ল্যান। আচ্ছা, তোমার সিনিয়র আপু বিয়ে করা না? দেখাচ্ছি মজা। এই বলে আলিশা আমাকে মারতে শুরু করলো। আমি সামনের দিকে খেয়াল না করতেই হঠাৎ কোথা থেকে একটা ট্রাক এসে সজোরে ধাক্কা মারে। গাড়ি ধাক্কার সাথে উল্টে যায়। আমাদের কাছে তখন চারদিকটা অন্ধকারময় লাগতে থাকে। চারদিক থেকে মানুষের হট্টগোলের আওয়াজ কানে বেশি আসতে থাকে কানের কাছে। আয়েশাকে দেখতে পাচ্ছি না। নিজের মুখের চোয়াল ভেঙে রক্ত বের হয়ে যাচ্ছে। আস্তে আস্তে যেন চোখ দুটি বন্ধ হয়ে আসতেছে। অনেক চেষ্টা করছি চোখ দুটো খোলা, সব যেন বৃথা চেষ্টা। আয়েশাকে দেখতে পাচ্ছি, আমাকে আস্তে আস্তে ডাকতেছে। আয়েশার মাথা ফেটে গেছে, মাথা ফেটে টপ টপ করে রক্ত পড়ছে। কথা বলার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি, কিন্তু কোনোভাবেই বলতে পারছি না। আয়েশার হাতটা কাঁপা কাঁপা আমার হাতটার দিকে এগিয়ে হাতটা শক্ত করে ধরে রেখেছে নিজের। আমি, তোমার কিচ্ছু হবে না, তুমি চোখ বন্ধ করবে না। আল্লাহকে স্মরণ করো, আর তোমাকে হসপিটালে নিয়ে যাচ্ছি। আরিশার কান্না মিশ্রিত কথাগুলো কান পর্যন্ত ভেসে আসছিল, কিন্তু মুখ থেকে যে কোনো শব্দই বের হচ্ছিল না। নিজের এই অবস্থা দেখে খুব কষ্ট হচ্ছিল। এরপর চোখের কপাট দুটো বন্ধ হয়ে গেল। এরপর হাসপাতালে নেওয়া হলো দুজনকে। অবস্থা আশঙ্কাজনক ছিল সামিরের। আরিশার সিট বেল্ট বাঁধা থাকায় তার মাথা হালকা আঘাত পেয়েছিল, আর হাতের বিভিন্ন জায়গায় কাচের আঘাতে কেটে গিয়েছিল। সে মোটামুটি সুস্থ আছে। হাসপাতালে নেওয়ার পর শামিনের পরিবারের কাছে জানানো হয়। খবর পাওয়া মাত্রই সবাই ছুটে আসে হাসপাতালে। ছুটে আসে সেই পরিবারের সদস্যরা, যারা সামিনের দুঃসময়ে কাছে টেনে নেওয়া মানুষগুলো। সামিনকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে। সবাই এসে আরিশাকে ওটি দরজার সামনে কান্নারত অবস্থায় দাঁড়িয়ে আছে। আর মা তো শোনা মাত্রই কান্না জড়িত কণ্ঠ নিয়ে সন্তানের জন্য সৃষ্টিকর্তার কাছে পানা চাইছিলেন। সবার মুখে যেন দুঃখের ছাপ। হাসি খুশি থাকা ছেলেটা আজ মৃত্যুর সাথে লড়াই করছে। সবাই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছে ছেলেটার সুস্থতার জন্য। আজকে সেই তারিনাপুরও যে কিনা ছেলেটাকে প্রতি মুহূর্তে অবহেলা করত, কোনো মুহূর্তে ছেলেটাকে সহ্য করতে পারত না, আর আজকে স্বামীনের জন্য অশ্রুসিক্ত নয়নে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছে যেন তাকে আবার তাদের মাঝে ফিরিয়ে দেয়। এর মধ্যেই ডক্টর অপারেশন থিয়েটার থেকে বের হলেন। ডক্টরকে দেখা মাত্রই, ডাক্তার, আমার ছেলে কেমন আছে? ডক্টর কিছুক্ষণ বাকরুদ্ধভাবে থেকে দীর্ঘ একটা নিঃশ্বাস নিয়ে কোমল কণ্ঠে, আসলে কি হয়েছে আমার ছেলেটার? কিছু হয়নি তো আমার সামিনীর। এই ডাক্তার, বলুন না আমার সামিন ভালো আছে তো? বলুন না ডাক্তার। সামিনের কিচ্ছু হবে না আন্টি, আল্লাহ সামিনকে আমাদের মাঝে ফিরিয়ে দিবে। আসলে আমি দুঃখিত। আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছি পেশেন্টকে বাঁচাতে। এই কথা শোনা মাত্রই বাকশক্তি হারিয়ে যাবার উপক্রম আরিশার। মাটিতে ধপাস করে বসে যায়। তার কাছে মনে হচ্ছিল যে এমন কিছু হারিয়ে ফেলেছে যা ছাড়া নিজেকে শূন্য। আর স্বামীনের মা তো ছেলের মৃত্যুর খবর শোনা মাত্রই অজ্ঞান হয়ে যায়। চারিদিকে কান্নার রোল পড়ে যায়। আরিশা, সামিয়া, স্বামীনের মা বাবা, তারিন আপু, খালা খালু, তিথি আপু, রাকিব ভাইয়া, তিথি আপুর পরিবারের সদস্য, সবার মাঝে যেন কান্নার রোল পড়ে যায়। আজ সবাই যেন সান্ত্বনা দেওয়ার ভাষা হারিয়ে ফেলেছে। এরপর সাদা কাপড়ে ঢাকা স্বামীনের প্রাণশূন্য দেহটি তাদের সামনে নিয়ে আসে। আরিশা এগিয়ে গিয়ে
কাপা কাপা হাতে লাশের মুখের উপর থেকে কাপড় তোলে। সাদা ব্যান্ডেজে মোড়ানো মাথাটা, চোখ দুটো বন্ধ করে না ফেরার ঘুমন্ত প্রতীক হয়ে শুয়ে আছে শামিন। এই শামিন, তুমি এমন কেন? তুমি না বলেছিলে আমাকে ছেড়ে কখনো যাবে না, সবসময় আমার সাথে থাকবে? ওঠো না তুমি, তুমি এইভাবে উত্তর না দিয়ে থাকতে পারো না। কেন তুমি আমাকে এভাবে একা ফেলে চলে গেলে? কেন এমন করছো আমার সাথে? আমি ওঠো না, তোমাকে উঠতে হবে। নিজের নিজের কথা ভাবলে, শুধু আমার কথা একটু ভাবলে না। হয়তো সৃষ্টি করতে আমাদের নিয়তি এইভাবেই রেখেছিল না। ওঠো না, ওঠো। আরিশা শুধু প্রশ্ন করে যাবে, প্রশ্নের উত্তর হয়তো কখনো মিলবে না। শামিন তো আর নেই এখানে, শুধু পড়ে আছে তার আত্মাহীন দেহ। সে যে চিরন্তন নিদ্রায় শুয়ে আছে। তার নিয়তিতে এমনই লেখা ছিল, থাকবে না সেই শামিন নামের মানুষটি, থাকবে না। শুধু কাটানো অতীতের মধুর সেই মুহূর্তগুলো অনেক অবহেলা, অপবাদ, পরে অন্তিমটা তার নিয়তিতেই ছিল। যে মানুষটি সারা জীবন পাশে থাকবে বলে কথা দেয়, সে মানুষটি কিন্তু সবার আগেই জীবন থেকে সরে যায়।